সো লেটস গেট স্টার্টেড। আমরা এসবিআর ক্লাসের সেকশন বি যেটাকে আমরা বলি, মানে পার্ট বি ইন আওয়ার এক্সাম কোয়েশ্চেন্স, remaining 50 marks that will have two 25 marks questions. ফার্স্ট কোশ্চেনে হচ্ছে 25 মার্কস, পরের কোশ্চেনে 25 মার্কস, এবং এই কোশ্চেন্সটা মোস্টলি আপনার কভার করবে আইএস অ্যান্ড আইফআরএস এর কনসেপ্ট থেকে। সেটাই আমরা হোপফুলি স্টার্ট করতে যাচ্ছি। এবং আরেকটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি একটু মনে করাই দেই, আমরা সেকশন এ মানে পার্ট এর যে ইথিক্স এর কোশ্চেন, সেখানেও যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের একটা ছোট পোর্শন থাকে, সেটাও কিন্তু আমার এই আইএস আইফআরএস থেকে রিলেটেড কোশ্চেন গুলো কভার হয়ে যাবে। সো আমি একটু আপনাদেরকে ওভারঅল কন্টেন্টটা একটু রিভিউ করে দেই, যে আসলে কতটুকু আমাদের এখনো পর্যন্ত 1.5 মাসের বেশি ক্লাস আছে হোপফুলি। সো ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতো করেই ক্লাসটা কন্টিনিউ করতে পারবো, ইন দ্য মিনটাইম যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবং স্মুথলি সিলেবাসটা ইনশাল্লাহ শেষ করা যাবে। লেটস সি। আর এখন থেকে আমরা যেহেতু উইকলি 3টা ক্লাস করছি, সো এটা একটু এক্সেলারেটও হবে। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আমি একটু করে রাখবো আপনাদেরকে, আমি আপনাদেরকে কন্টেন্টটা যখন দেখাবো তখনই আপনারা বুঝবেন আসলে রিকোয়েস্টটা কি। তো আমরা একটু এট এ গ্ল্যান্স আসলে দেখি এসবিআর এ আপনি কি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রেলেভেন্ট আপনার জন্য কভার করতে হবে, যেটা আসলে আপনি এর আগে আসলে করেন নাই, অথবা যেগুলা করছেন সেটাও আছে। তো আপনি যদি দেখেন, আমরা চ্যাপ্টার অনুযায়ী যদি বলি, চ্যাপ্টার 1টা অলরেডি আমাদের ডান। চ্যাপ্টার 2টা আমরা আইএসআইএফআরএস গুলো শেষ করে একদম শেষে যখন সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলবো, তখন এটা ওই সময় আমরা এটা নিয়ে কথা বলবো। So, আপাতত এটা আমরা একটু স্কিপ করে যাচ্ছি। এরপরে আপনি চ্যাপ্টার 3 থেকে দেখেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা আজকের টপিক, যেটা আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এও পড়ে আসেন, খুব ভালো মতো পড়ে আসেন। সো আই ডোন্ট থিঙ্ক এখানে আমাদের খুব বেশি ইনপুট আপনাদেরকে দেওয়া লাগবে, বাট যেটা আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অনেক আগে যেহেতু করে আসেন, সো আই উইল মেক শিওর যে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা বিটস এন্ড পিসেস আপনাদের মাথায় রিকল করতে পারেন, প্রপারলি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। এরপরে দেখেন চ্যাপ্টার 4, রিপোর্টিং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এটা হচ্ছে আপনারা যে আইএস 1টা পড়েছেন, আইএস 1 অ্যান্ড আইএস 2 অ্যান্ড আইএস 41, মানে এক কথায় হচ্ছে দোজ আর রিলেটেড টু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, মানে প্রফিট অর লস। এটার সাথে আইফআরএস 15টা আছে ঠিকই, বাট আইফআরএস 15টা আমরা এখান থেকে দেখবো না। আইফআরএস 15টা আমরা আসলে সেপারেট একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবেই দেখবো আইফআরএস 15, এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের জন্য। চ্যাপ্টার 5 দেখেন অ্যাকাউন্টিং পলিসিস, এস্টিমেটস এন্ড এরর্স। আই বিলিভ আপনাদের সবার আইএস 8 এর কথা মনে আছে। সো হিয়ার ইজ আইএস 8, যেটা আমরা আমাদের যে এফআরএ যতটুকু পড়ে আসছি ঠিক এক্স্যাক্টলি কপি পেস্ট, এখানে নতুন কিছুই নাই। এরপর আপনি দেখেন নন কারেন্ট অ্যাসেট চ্যাপ্টার 6, এইটাও আপনারা ঠিক এফআরএ যে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো পড়ে আসেন, আইএস 16, আইএস 20, আইএস 23, আইএস 38, আইএস 40, আইএস 37টা যদিও একটু পরে, বাট যদি এটার সাথে রিলেটেড থাকে সেটাও আমাদের এখানে চলে আসবে। সো দোজ আর দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আপনারা অলরেডি এফআর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ পড়ে আসেন। সো আমার রিকোয়েস্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে আপনারা যে আইএস আইএফআরএস গুলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে করে আসছেন, আমি আপনাদেরকে একটা কুইক রিভিশন দিব, যেটা আসলে আমার নিজের তৈরি করা। সেই কুইক রিভিশনটা একটু আপনারা গো থ্রু করে আসবেন প্রত্যেকটা টপিক কভার করার আগের দিন, সো দ্যাট আমাদের ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে পোর্শনটা, কেননা আমি এটা রিভিশন করতে মানে বলার একটা রিজন হচ্ছে, আপনারা ঠিক ওই সময় ঠিক যেভাবে আইএসআইএফআরএস গুলো অ্যাপ্লাই করতেন, বিশেষ করে আপনি যদি অন্য কোনো ভাবে করে থাকেন, দেখবেন যে খুব ক্যালকুলেশনটাকে ফোকাস দেওয়া। বাট ইন মাই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপার হোয়াট আই ইউজ টু ডু, আমি ওটাকে খুব ডিটেলস পড়ানোর ট্রাই করতাম, সো দ্যাট তারা ওই পেপারের অবজেক্টিভ টেস্টেও হেল্প পায় এবং এটা এসবিআই এরও একটা ভালো হেল্প পায়। সো আমি এই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কেননা এফআর এর যে আইএসআইএফআরএস পড়ার অবজেক্টিভ এবং এসবিআর এর যে আইএসআইএফআরএস পড়ার অবজেক্টিভ, অফকোর্স বোথ আর নট সেম। কেননা আমরা এফআর এ মোস্টলি ওইটার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট গুলো ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাই দেখেছি, বাট এসবিআর এ আমাকে এটার কনসালটেন্সি দিতে হবে, মানে আমাকে এই এফআর এর আইএস আইএফআরএস গুলো আমার এই এসবিআর এর সিনারিওতে আমি কিভাবে অ্যাপ্লাই করব, যদি সে ভুল করে সেই ভুলটা কিভাবে কারেক্ট করব, সেই জিনিসগুলোর ব্যাপারে আমাকে কনসালটেন্সি দিতে হবে। এই জন্য আমার এখানকার অবজেক্টিভটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে। এরপরে দেখেন আইএস 36 ইম্পেয়ারমেন্ট অ্যাসেট আপনারা অলরেডি করে আসেন। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটা আপনারা যতটুকু করে আসেন দ্যাট ওয়াজ 40% অর 50%।
রিমেইনিং 50% আমাদের এসবিআর এ করতে হবে। আইফারএস 16 এখানে আপনারা আগে যেটুকু করে আসেন সেটার সাথে আরো অ্যাডভান্স 30% আমাদেরকে এখানে করতে হবে। আইএস 9 এটা আপনারা আগে করেন নাই। আপনাদের আগে আসলে আইএস 9 ছিল, সরি আইএস 9 বলছি, আইএস 19 এমপ্লয়ি বেনিফিট এটা আপনাদের ছিল না। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পেরোল রিলেটেড কস্ট গুলোর জন্য। আইএস 12 আপনারা করে আসেন, বাট আরেকটু অ্যাডভান্স আপনাকে এখানে দেখতে হবে। আইএস 37 ঠিক আপনারা যা করে আসেন এখানেও সেম। আইএস 10 যা করে আসেন এখানেও সেম। আইফারএস 2 শেয়ার বেস পেমেন্ট এটা আপনারা করেন নাই, আমরা ইনশাল্লাহ করব। এরপরে দেখেন মানে তার মানে আপনি যে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো দেখলেন এর মধ্যে অলমোস্ট 70 to 80% অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনারা অলরেডি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কভার করে আসেন। সো আমি আপনাদের থেকে এই এক্সপেকটেশনটা রাখতেই পারি যে আপনারা যেই আইএস আইএফআরএস গুলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ রিলেটেড ছিল সেই আইএস আইএফআরএস গুলো একটু আপনারা গো থ্রু করে আসেন। লিস্ট আমি আমার কুইক রিভিশনটা আপনাদের সাথে শেয়ার করি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা আপনারা অ্যাট এ গ্ল্যান্স একটু দেখেন, তাহলে আমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে এটা, এবং এটা আপনার ক্লাস সিঙ্ক আপে করতেও অনেক হেল্প করবে, কেননা আমরা একটু কুইকলি নলেজ পার্টটা শেষ করতে চাই, সো দ্যাট আমরা আমাদের ওই রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোর ক্লাব করে আমরা এক্সামের কোয়েশ্চেন্স গুলো সলভ করতে পারি। ওকে, এরপর আপনি এই চ্যাপ্টার 14, 15, 16, 17, 18 এগুলো সবকিছু অলরেডি আপনারা করে আসেন। আহ, আমরা কভার করেছি আমাদের এসবিআর পেপারে। আইএস 7 এটাও ডান। এটার সিঙ্গেল এন্টিটির যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয় সেটা আমরা জাস্ট একটা স্টেটমেন্ট এমনি দেখতেই পারি, বাট স্টেটমেন্ট প্রিপারেশন আমাদের আসবে না। সো আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের এসবিআর এর জন্য ছিল, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, যেটা আমরা আমাদের একটা গ্রুপ অ্যাকাউন্টিং এর কনসেপ্টে কভার করেছি। এরপরে দেখেন চ্যাপ্টার 20, যেটা বেসিক্যালি আপনাদের রেশিও অ্যানালাইসিস এর যে পার্টটা, সেটা এটা এখানেও ঠিক ওইরকম ভাবেই আছে, বাট আপনাদের আলাদা করে আসলে রেশিও অ্যানালাইসিস খুব একটা আসে না, বাট কোনো কিছু কোয়েশ্চেনের সাথে এটা একটা ট্রেল কোয়েশ্চেন হিসেবে আসে। এর পরের দুইটা হচ্ছে রিসেন্ট আপডেট, মানে হচ্ছে সাস্টেনেবিলিটি এন্ড ইন্টিগ্রেটেড রিপোর্টিং, যেটা নতুন করে আপডেট হয়েছে আইএফআরএস S1 এন্ড S2 রিগার্ডিং সাস্টেনেবিলিটি, সেটা আমরা একদম লাস্টের দিকে গিয়ে কভার করবো। সো তার মানে হচ্ছে আমার এখন যেটা করতে হবে, আমরা ঠিক এই সিরিয়ালটা ধরে, যেমন আজকে আমরা ধরবো হচ্ছে ট্রাই করব কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই চ্যাপ্টার 3টা কভার করতে, এন্ড চ্যাপ্টার 4 রিপোর্টিং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এইখানকার শুধু আইএফআরএস 15 যেটা আছে রেভিনিউ, সেটা বাদে বাকিটুকু মোটামুটি ভাবে কভার করতে। দেন চেষ্টা করব আমাদের মোটামুটি আজকের মধ্যে যেন এই টপিক গুলো অ্যাটলিস্ট আমাদের কভার হয়ে যায়। সো আমরা যদি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা ওভারঅল মানে ভিজুয়াল ভিউ দেখি আসলে আমরা কি কি কভার করব এখানে, আহ, এর প্রত্যেকটা টপিক আপনারা কিন্তু অলরেডি এফআর এ যা দেখে আসেন সেটাকে আরেকটু ইলাবোরেট ওয়েতে এক্সপ্লেন করা হচ্ছে এখানে। সো আমি আপনাদের কাছ থেকে একটু ইন্টারেক্টিভ সেশনটা এক্সপেক্ট করব আজকের জন্য, কেননা আজকের যে টপিকটা আছে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর 2টা অথবা 3টা ক্লাসকে একসাথে ক্লাব করে আমরা আজকে এটাকে ট্রাই করব আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে। সো আপনি অবজেক্টিভটা দেখেন, বেসিক্যালি আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাকে ঠিকঠাক মতো করে আন্ডারস্ট্যান্ডিং করা, এবং সেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রেজেন্ট করবেন ফর ইউর এক্সটার্নাল ইউজার্স সেটাকে আসলে মেইনলি ফোকাস দেওয়া। সো আমরা একটা কোশ্চেন দিয়ে আপনাদের সাথে শুরু করি। আপনারা একটু আমাকে বলেন হোয়াট ইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে আসলে কি বুঝেন? রকি and তানজিম, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি প্লিজ? আম, বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজন বললেই হবে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে যেটা আমি বুঝি, যেহেতু অ্যাকাউন্টিং সাবজেক্ট এটা, হুম। তো এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে বলবো আ সেট অফ গাইডলাইন্স অর প্রিন্সিপাল, যেটার উপর আমার পুরো অ্যাকাউন্টিং, আমার ডাবল এন্ট্রি সিস্টেমটা বেস করছে। ইয়া, আহ, হ্যাঁ, মানে ডাবল এন্ট্রি বলতে পারেন, অথবা আহ, যেটার উপর বেস করে আপনি আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা প্রিপেয়ার করছেন সেটাও বলতে পারেন। অনেকটা একই কাছাকাছি শোনায়, বাট ডাবল এন্ট্রি বলতে তো আমি শুধু ওই অ্যাকাউন্টিং কনসেপ্টটা বলি যে যেটার জন্য প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের একটা ডেবিট এন্ট্রি থাকবে আর একটা করেসপন্ডিং ক্রেডিট এন্ট্রি থাকবে। বাট যখন আমি বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা,
দ্যাট কাভার্স অল দ্য থিং। সেখানে ডাবল এন্ট্রির কথা বুঝায়, লেজারের কথা বুঝায়, সেখানে ট্রায়াল ব্যালেন্সের কথা বুঝায়, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, সবকিছু কভার হয়ে যায়। সো ইউ আর পারফেক্টলি রাইট। তানজিম, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান আপনার এন্ড থেকে একটু আমাকে বলতেই পারেন। স্যার এইটা মানে আমাদেরকে হেল্প করে স্যার জিনিসটা একটু অর্গানাইজড অথবা স্যার কি বলে মানে একটু মানে স্যার অর্গানাইজ বা একটু পলিশ ভাবে যাতে আমরা বুঝি, আর স্যার কোনো জায়গায় যদি আটকাই আমরা ওই লুক ব্যাক করে আর কি একটু সলিউশনটা বাই করতে সাহায্য করে। ওকে, পারফেক্ট। মানে আপনি অনেকটা জেনেরিক ভাবে যেটা চিন্তা করতেছেন, মানে অনেকটা আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং বানানোর আগে একটা অফকোর্স ওইটা একটা স্ট্রাকচার করে নেন আপনি, ঠিক না? যে আপনি বিল্ডিংটা কি কি কয়টা রুম থাকবে, এখানে কি থাকবে, ওইখানে কি থাকবে, মানে প্রত্যেকটা স্ট্রাকচার আপনি ওইভাবে প্ল্যান করে হচ্ছে প্রিপেয়ার করেন, এবং সেই ক্ষেত্রে আপনি স্ট্রাকচারটা ফলো করেন, মানে ওই ফ্রেমওয়ার্কটা আপনি ফলো করেন। দ্যাটস পারফেক্টলি সেট। ইভেন আমাদের হিউম্যান বডিটাও সেম, একটা ফ্রেমওয়ার্ক আছে যেটার উপর বেস করে আসলে হিউম্যান বডিটা আহ দাঁড়ায় আছে, আমরা যদি ঠিক বেসিক ভাবে চিন্তা করি। ঠিক তার মানে আমরা একটু যদি আমাদের কম্পারিজনের কথাটা বলি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড আইএস অ্যান্ড আইএফআরএস, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্সটা কি? ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা ওভারঅল ফান্ডামেন্টাল গাইডলাইন, যেটার উপর বেস করে আমার এই যে অ্যাসেট কি হবে, লায়াবিলিটি কি হবে, ইনকাম কি হবে, এক্সপেন্স কি হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের ব্যাপারটা কি বলছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে এক কথায় যে ফ্রেমওয়ার্কের উপর বেস করে আমার পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি প্রিপেয়ার করি। আর আইএফআরএসটা হচ্ছে ওই পার্টিকুলার কম্পোনেন্ট প্রিপেয়ার করতে আমার ডিটেলস যে গাইডলাইনটা, ডিটেলস যে স্ট্যান্ডার্ডটা, সেইটাই বেসিক্যালি হচ্ছে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো এখানে একটা ছোট ব্যাপার আমরা একটু মাথায় রাখি, যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দুইটাই কিন্তু আসলে গভর্ন করে, ডেভেলপ করে হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বাট এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে আইএএসবি তারা কিন্তু রেগুলারলি এই ফ্রেমওয়ার্ক, এই স্ট্যান্ডার্ড গুলো ডেভেলপ করে। সো আপনাদের জন্য একটা ছোট্ট জিনিস একটু ভালো ভালো করে রিকল করার ট্রাই করেন, যে সেটা হচ্ছে, মানে আমরা ঠিক যেভাবে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করব, তখন আমি কি আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আগে প্রায়োরিটি দিব, নাকি স্ট্যান্ডার্ডটাকে আমরা আগে প্রায়োরিটি দিব? সো অলওয়েজ রিমেম্বার দ্য থিং রিগার্ডিং চুজিং, যে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং আমাদের হচ্ছে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দুটার মধ্যে যদি কোনো কারণে কনফ্লিক্ট করে যে আমি কোনটা চুজ করব, অফকোর্স আই উইল গিভ প্রায়োরিটি টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো আমার জন্য প্রায়োরিটি হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমি আগে চেক করব যে ওই টপিকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কভার করে কিনা। যদি কভার না করে, কেননা আমার ওইটার স্পেসিফিক স্ট্যান্ডার্ডটাই হচ্ছে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, স্পেসিফিক প্রিন্সিপালসটাই হচ্ছে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর ওভারঅলটা হচ্ছে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সো দ্যাট ইজ আওয়ার ওয়ে অফ অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। লেটস সি আমরা আসলে কি কি কভার করবো, একটু কুইকলি যাই। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের আমরা অবজেক্টিভ দেখবো, গোয়িং কনসার্ন কি, এলিমেন্টস গুলা কি কি, রিকগনিশন কিভাবে করতে হয়, ডিরেকগনিশন কি, মেজারমেন্ট বেসিস প্রেজেন্টেশন, ডিসক্লোজার। সো সিম্পল কথা, মানে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের এখনকার যে ভার্সনটা আছে, 2020 যে ভার্সন, এখানে টোটাল 8টা চ্যাপ্টার আছে। প্রিভিয়াসলি ইট ওয়াজ এ 4 চ্যাপ্টার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখানে 8টা চ্যাপ্টারের সবগুলো চ্যাপ্টারই আমরা বেসিক্যালি কভার করার ট্রাই করব। সো এখানে একটা ছোট্ট ব্যাপার বলা আছে, বাট আমরা সবগুলো চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এরপরে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, আমরা জানি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দুই ধরনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল, আরেকটা হচ্ছে আমার এনহান্সিং, একটা হচ্ছে আমার ওইটা ইউজফুল কিনা, আরেকটা হচ্ছে আমার মোর অর লেস ইউজফুল কিনা। সো এই ব্যাপারগুলো আছে। এরপরে মেজারমেন্ট, আমরা কিভাবে এটাকে মেজার করব, আমি কি কস্ট ভ্যালুতে করব, মার্কেট ভ্যালুতে করব, নাকি অন্য কোনো মেজারমেন্ট বেসিসে করব। তারপর যখন আমরা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো, তখন একটা কনসেপ্ট হয়তো বা আমাদের এখানে চলে আসবে, সেটা হচ্ছে সাবস্টেন্স ওভার ফর্ম। সেখানে আমাদের সাবস্টেন্স ওভার ফর্মের কনসেপ্টটা কি, ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা কি, আহ এই এই ছোটখাটো জিনিসগুলো হয়তো এটার সাথে রিলেটেড জিনিসগুলো চলে আসবে, যেটা আপনারা এর আগেও আসলে গো থ্রু করে আসেন। ফেয়ার ভ্যালুর ক্ষেত্রে আপনি দেখবেন যে ফেয়ার ভ্যালু কিভাবে আপনি মেজার করেন, সেটার জন্য একটা সেপারেট আইএফআরএস আপনারা পড়ে আসেন, আইএফআরএস 3। সেক্ষেত্রে আপনি হায়ারার্কি 1, হায়ারার্কি 2, হায়ারার্কি 3, এটার উপর বেস করে ফেয়ার ভ্যালু গুলো করেছেন। সো ওইটার একটা বেসিক জিনিস আমরা এখানে জানবো, বাট আইএফআরএস 13 আমরা এটা আবার ডিটেলস হয়তো বা ট্রাই করবো এটা শিখতে।
সো দ্যাট ইজ দ্য ওভারঅল অ্যাকচুয়ালি ভিজুয়াল ওভারভিউ। আমরা একটা একটা করে যদি এখন যাই যে আসলে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি, যেটা আপনাদেরকে আমি অলরেডি বললাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে ওভারঅল ফ্রেমওয়ার্ক যেটা আমরা বেসিক্যালি ইউজ করি টু প্রিপেয়ার আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এবং এটার যে চ্যাপ্টার গুলা কি কি চ্যাপ্টার আছে সেটা আপনাদেরকে আমরা, যেটা একটু আগেই বললাম যে টোটাল 8টা চ্যাপ্টার্স আছে। এই চ্যাপ্টার্স গুলো আসলে মোর রেলেভেন্ট টু দা এক্সাম, মানে আমাদের বেসিক্যালি এসবিআর এক্সামের জন্য। সো আপনি যদি একটা একটা করে দেখেন এই মানে এই চ্যাপ্টার গুলো আসলে ইন ডিটেলস এ এক্সপ্লেন করা হবে এর পরবর্তী স্লাইড গুলোতে, পরবর্তী আসলে মানে সেগমেন্ট গুলাতে। সো আপনি ফার্স্টে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই 8টা চ্যাপ্টারের নামগুলো আপনাকে মাথায় সেট করে নিতে হবে যে আসলে চ্যাপ্টার গুলোর নাম কি কি। মানে এটা আপনার জন্য একটা গুড ওয়ে অফ লার্নিং। মানে আপনি যখন স্টাডিটা করবেন সেটারও একটা ফ্রেমওয়ার্ক ধরে আপনি করবেন, কারণ আপনি যদি র্যান্ডমলি যান তাহলে আপনার কোন চ্যাপ্টারে কি আছে সেটা আপনাকে কখনোই রিকল করতে হেল্প করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এই প্রত্যেকটা চ্যাপ্টারের নাম ইন্ডিভিজুয়ালি আপনার আইডেন্টিফাই করতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে এট এ গ্ল্যান্স একটা একটা করে চ্যাপ্টার আফটার নাম একটু আপনাদেরকে পড়তে বলি এবং পরবর্তীতে আমি স্ক্রিনটা অফ করে দিব, দেন আপনাদের সাথে আমি হয়তো বা বলার ট্রাই করব কি কি নাম আপনি রিকল করতে পারেন, কয়টা মনে করতে পারেন এট এ গ্ল্যান্স। সো দেখেন চ্যাপ্টার 1, দ্য অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, দ্যাট উই অল নো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মেন অবজেক্টিভটা কি, আমার জেনারেল অবজেক্টিভটা কি, পারপাসটা কি, দ্যাট ইজ চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2, দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যেটা একটু আগেই বললাম, ফান্ডামেন্টাল অ্যান্ড এনহ্যান্সিং। চ্যাপ্টার 3, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্টিং এন্টিটি, আমার রিপোর্টিং এন্টিটি কে কে, সিঙ্গেল এন্টিটি অ্যান্ড গ্রুপ অফ কোম্পানি, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এক কথা আমি যদি বলি বিজনেস। অ্যান্ড আমার কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে সেটা আমরা সবাই জানি, স্টেটমেন্ট অফ প্রফিট আর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অ্যান্ড ডিসক্লোজার্স অ্যান্ড নোট। এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4 কি, দ্য এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই যে যে স্টেটমেন্টস গুলো আমরা বললাম, যেই 5টা স্টেটমেন্টস এর কথা আমরা বললাম, কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট গুলোর এলিমেন্টস গুলা কি কি, যেমন স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এলিমেন্ট কি, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কম্পোনেন্ট গুলা কি কি, অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি ইকুইটি। এই কথাগুলাই আমরা চ্যাপ্টার 4 ইন ডিটেলস আপনাদের সাথে ডিসকাশন করবো। বাট চ্যাপ্টার 4 এর নামটা আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্য এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। চ্যাপ্টার 5 কি, এই এলিমেন্টস গুলো মানে অ্যাসেট গুলোকে আমরা কিভাবে রেকগনাইজ করব এবং এটাকে কখন ডিরেকগনাইজ করব, দ্যাট মিনস রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন। চ্যাপ্টার 6 ইজ মেজারমেন্ট, মানে হচ্ছে আমার এই ইনস্ট্রুমেন্ট গুলোর এই এলিমেন্টস গুলো আমি রেকগনাইজ করলাম, দ্যাটস ফাইন, সেটার মেজারমেন্ট মানে ভ্যালুটা কত হবে, দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট, অ্যামাউন্টটা কত হবে। চ্যাপ্টার 7, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার, মানে আমি আমার এই এলিমেন্টসটাকে কিভাবে প্রেজেন্ট করব, আমি কিভাবে এটার ডিসক্লোজার দিব, আমি কি ডিসক্লোজারটা কনসাইজ ভাবে দিব নাকি এটাকে আনস্ট্রাকচার ক্লাটার ভাবে দিব। সো এই ব্যাপারগুলো আমরা চ্যাপ্টার 7 এ কথা বলবো। আমরা রিয়েলাইজড গেইন কোথায় দেখাবো, আনরিয়েলাইজড গেইন কোথায় দেখাবো, আমার রিভ্যালুয়েশন রিজার্ভে কি যাবে, রিটেন আর্নিংস এ কি যাবে, এই কথাগুলো আমরা হয়তো বা চ্যাপ্টার 7 এ কথা বলার ট্রাই করবো, যেটা আপনাদের সাথে অলরেডি এফআর সিলেবাসের সাথে ডিসকাশন করাই ছিল। And the last chapter is concept of capital and capital maintenance. এখানে দুই ধরনের ক্যাপিটালের কথা আমরা বলি, একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্স। সো এই হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টার, আপনারা ওয়ান বাই ওয়ান পড়লেন আমার সাথে। আমি এখন একটু ছোট ভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই 8টা চ্যাপ্টারের নাম একটু আমাকে ওয়ান বাই ওয়ান, আগে রকি বলেন যে টোটাল 8টা যে চ্যাপ্টার আমরা বললাম এই চ্যাপ্টার গুলোর নাম কি কি ছিল। আমি ডিটেলসে যাচ্ছি, বাট নাম কি কি ছিল? প্রথমটা তো আই থিঙ্ক ছিল অবজেক্টিভ হুম অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। হুম পরেরটা ছিল আপনার ক্যারেক্টারিস্টিক্স, মানে সরি, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স ওকে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ওকে, এরপর তারপর পরেরটা মেবি আই থিঙ্ক ছিল আপনার বলেন। পরেরটা মনে আসতেছিল না।
তাহলে এটা 3 I think নম্বর রিকগনিশন এন্ড ডিরেকগনিশন ছিল I think। রেকগনিশন ডিরেকগনিশন এত আগে চলে আসলো। আপনি সিকোয়েন্সিয়ালি চিন্তা করেন, আপনি ফার্স্টেই বললেন যে অবজেক্টিভ কি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ, দেখেন এটারও একটা স্ট্রাকচার আছে 8টা তলা। এরপরে আপনি কি বলছেন যে জি অবজেক্টিভ ঠিক আছে, অবজেক্টিভের পরে আপনি দেখলেন যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি কোয়ালিটি থাকতে হবে, মানে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি থাকতে হবে, ঠিক না? এরপরে জি আপনি বলতেছেন যে এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি থাকবে, আপনি কোন এন্টিটির জন্য, মানে আপনার রিপোর্টিং এন্টিটি কি হবে, ঠিক না? আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্টেট, এন্টিটি রাইট। হ্যাঁ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি হবে, রিপোর্টিং এন্টিটি কি হবে সেটা। এরপরে আপনি বলতেছেন যে এই যে আপনার রিপোর্টিং এন্টিটির কথা আপনি বলতেছেন, এই রিপোর্টিং এন্টিটির এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলোর এলিমেন্টস কি হবে, মানে আপনার অ্যাসেট, হ্যাঁ লায়াবিলিটি, এলিমেন্টস গুলো ইনকাম, রাইট। এলিমেন্টস গুলো যখন আসবে, এরপরে আসবে হচ্ছে এই এলিমেন্টস গুলোর রেকগনিশন কি হবে, ডিরেকগনিশন কি হবে। তাহলে এলিমেন্টস এর পর হবে হচ্ছে রেকগনিশন এন্ড রিকগনিশন এন্ড ডিরেকগনিশন। ডিরেকগনিশন। গেল তারপর আসবে I guess মেজারমেন্ট। মেজারমেন্ট, কারণ আপনি যখন রেকগনিশনের কথা বলতেছেন তখনই আপনাকে ডেবিট এবং ক্রেডিটের কথা আপনি যখন বলতেছেন, তারপরের কথাটাই হবে ডেবিট যে আমি করব কত টাকায় করব ডেবিট, আমি যে ক্রেডিট করব কোন ভ্যালুতে করব, আমি কি কস্ট মডেলে করব, ফেয়ার ভ্যালু মডেলে করব, না কারেন্ট ভ্যালু, কোন ভ্যালুতে করব, দ্যাট ইজ এ মেজারমেন্ট। গেল 6টা। 7 নাম্বারটা কি? ঠিক আছে আমি এটার অ্যামাউন্টটাও রেকর্ড করলাম, বাট এটা আমি কোথায় দেখাবো, প্রেজেন্টেশনটা কিভাবে দেখাবো, আমি কি এটা কস্ট অফ গুডস মানে সোল্ডে দেখাবো, ইন্টারেস্টেড ইউজারকে প্রেজেন্ট করতে হবে। রাইট, আমি আমার ইউজারকে কিভাবে প্রেজেন্ট করব যেটা মোর ইউজার ফ্রেন্ডলি হবে, আন্ডারস্ট্যান্ডেবল হবে, ডিসক্লোজার আমি কিভাবে দেব, সো দ্যাট ইজ চ্যাপ্টার 7, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। এটা এই সাতটাই হচ্ছে আমার রিলেটেড টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট। অ্যান্ড একটা অ্যাডিশনাল চ্যাপ্টার আছে দ্যাট ওয়াজ প্রিভিয়াসলি এমটি, এটা হচ্ছে আমার ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেইনটেনেন্স, দ্যাটস ইট। তার মানে আপনি 8টা চ্যাপ্টার মনে রাখারও কিন্তু একটা স্টোরি আছে। সো আপনি যখন স্টাডি করবেন, এটা আপনার ব্রেনকে এভাবে কমান্ড দিবেন, ভিজুয়ালাইজ করে ট্রাই করবেন স্টাডি প্যাটার্নটা রেডি করতে। যেমন দেখেন আপনি আপনার মুখস্থ করার ট্রাই করছেন, নট লাইক আপনি রিমেম্বারের চিন্তা করতেছেন, মনে রাখার চিন্তা করতেছেন। আপনি যদি একটু মনে রাখার ট্রাই করেন, দেখবেন এই যে আমি আপনাকে এখন যেভাবে সিকোয়েন্সিয়ালি বলানোর ট্রাই করলাম, এরপরে কিন্তু আপনার এই সিকোয়েন্সটা মনে থাকবে হয়তোবা। বাট আপনি যদি এখন এটি প্রেশারাইজ ফিল করেন যে মুখস্থই করতে হবে, তাহলে হয়তোবা মনে থাকবে না। সো লেটস সি আমার কথাটা কতটুকু সত্য প্রমাণ করে। তানজিম, তানজিম একটু বলেন 8টি চ্যাপ্টারের নাম সিকোয়েন্সিয়ালি। স্যার ফার্স্টে ছিল হলো স্যার আমার ফ্রেমওয়ার্ক ছিল ফার্স্টে। ফার্স্টে ছিল অবজেক্টিভ, অবজেক্টিভ, হ্যাঁ অবজেক্টিভ স্যার। এরপর ছিল হলো স্যার আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। হুম এরপর স্যার থার্ডটা ছিল স্যার, থার্ডটা একটু হুম ফোর্থ, থার্ডটাই তো, ফোর্থটা মনে আছে, ফোর্থটা হলো স্যার এলিমেন্টস ছিল। থার্ডটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড রিপোর্টিং এন্টিটি, যেটা বললাম। হ্যাঁ হ্যাঁ রিপোর্টিং এন্টিটিস। এরপর স্যার ফোর্থটা ছিল এলিমেন্টস। হুম তারপর বলেন, এলিমেন্টস বলার পরে তখন কি হবে? স্যার এরপর হলো রেকগনিশন স্যার, এলিমেন্টস এর রাইট, পর। রেকগনিশন এন্ড ডিরেকগনিশন। এরপর রেকগনিশন, ডিরেকগনিশন। এরপর এরপর স্যার কি ডিসক্লোজার নাকি এর না, মাঝখানে একটা? এরপর মেজারমেন্ট, হ্যাঁ মেজারমেন্ট, এরপর ডিসক্লোজার, আর এরপর হলো স্যার প্রেজেন্টেশন, ক্যাপিটাল ডিসক্লোজার, আর ক্যাপিটাল মেজার। ক্যাপিটাল। তো একটু একটু চেষ্টা করেন স্টাডি গুলাকে একটু মানে হালকা ভাবে পড়তে, এত প্রেশার নিয়ে পড়ার আসলে দরকার নাই। সো দ্যাট কুড বি ইউর টেকনিক। আপনি যখনই পড়বেন ট্রাই টু, হয় না যে ভিজুয়ালাইজ, অর ট্রাই টু মেক ইউর ওন স্টাইল, যে কোন স্টাইলে আপনি আসলে এটা মনে রাখতে পারতেছেন, হ্যাঁ, মানে জাস্ট রিডিং করে যাবেন না। সো দ্যাট আর 8 চ্যাপ্টার্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখন আসেন এই 8টা চ্যাপ্টার আসলে একটা একটা করে আমরা আসলে কিভাবে কভার করব। ফার্স্টে আমরা একটু যদি বলি, হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মেন অবজেক্টিভস আমরা সবাই কম বেশি জানি। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মেন অবজেক্টিভ হচ্ছে টু প্রোভাইড ইকোনমিক ইনফরমেশনস টু আওয়ার primary users or to our users of the financial statements, so that they can take their economic decision. সেই ইনফরমেশনটা আমি কিভাবে প্রেজেন্ট করব,
we will provide the financial performance and financial position of a company that will help my users to take their economic decision. এখন আসেন ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স আমি কার মাধ্যমে দেখাবো, দ্যাট আই উইল শো ইউ থ্রু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আর ফাইন্যান্সিয়াল পজিশনটা আমি কার মাধ্যমে দেখাবো, দ্যাট উইল বি থ্রু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। অ্যান্ড এখানে আপনি দেখেন এটাকে আর একটু স্ট্যান্ডার্ডাইজ করে যে আপনাকে ঠিক যেভাবে জিনিসটা দেখানো যায়, একটা হচ্ছে ইকোনমিক রিসোর্সেস অ্যান্ড ক্লেম, মানে আপনার ইকোনমিক রিসোর্সেস গুলা, অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটি, আপনার টোটাল অ্যাসেট কত, আপনার পজিশনটা কত, সেটা আপনি দেখাচ্ছেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে, রাইট? আর এটা ওভার দ্য ইয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দুই ভাবে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যেটা আমার প্রফিট আর লস স্টেটমেন্ট থেকে আমরা জানি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বেসড অন দ্য ক্যাশ ফ্লো পারফরমেন্স, যেটাকে আমরা বলি যে ওভার দ্য ইয়ার আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কতটুকু চেঞ্জ হচ্ছে, ইকোনমিক রিসোর্স কতটুকু বাড়ছে অথবা কমছে, দ্যাট ইজ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সো খেয়াল করে দেখেন আমরা এই স্টেটমেন্ট গুলো নিয়ে কথা বলি, অ্যান্ড যখনই আমি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কথাটা বলি, অটোমেটিক্যালি দ্যাট উইল কানেক্ট স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, কেননা আমার ওই ইকুইটি পোর্শন করতে গেলে অবশ্যই আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি কভার করতে হবে। সো দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ preparing financial statement, or that is the objective of general purpose financial reporting, that we all know, but আপনাকে ঠিক এইভাবে মনে রাখতে হবে যে আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে পারফরমেন্স প্রেজেন্ট করা এবং পজিশন প্রেজেন্ট করা। পারফরমেন্স আমি করি হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মাধ্যমে, আর ক্যাশ ফ্লো পারফরমেন্স আমি করি হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর মাধ্যমে, রাইট? আর এরপর আমি যদি বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে, তাহলে আমরা কি জানি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে আমরা জানি ওই কোম্পানির যেই ফাইন্যান্সিয়াল ইকোনমিক রিসোর্সের যেই পজিশন গুলা, যেমন হচ্ছে ওইটার অ্যাসেট কি, ওইটার লায়াবিলিটিস কি, ওইটার ক্লেম কি, মানে ইকুইটি কি, সেটা আমরা জানতে পারি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে। সো দ্যাট ইজ চ্যাপ্টার 1, ইজি পিজি, স্ট্রেট ফরওয়ার্ড। নাও কাম টু চ্যাপ্টার 2, যে আসলে চ্যাপ্টার 2 এর মধ্যে কি থাকবে। বাট এখানে চ্যাপ্টার 2টা যদিও আমরা একসাথেই কভার করছি, বাট ইন দ্য মিন টাইম যেহেতু আমার একটা নতুন কনসেপ্ট চলে আসে, সেই কনসেপ্টটা আমরা একটু গো থ্রু করে যাই, দ্যাট ইজ কল গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। আমরা কম বেশি সবাই জানি হোয়াট ইজ দ্য গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, তারপর একটু আমরা কুইকলি আসলে এটা প্রিপেয়ার, মানে আমরা আমরা একটু প্রিভিউ করে যাই। সেটা হচ্ছে আমরা জানি when we prepare our financial statements we assume that the business will continue, the business will run in foreseeable period. So এটা বেসিক্যালি foreseeable period পর্যন্ত চলবে, that is a concept of going concern। এবং আমরা ইউজুয়ালি আমাদের এই অ্যাজাম্পশন ধরেই আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি যে আমার নেক্সট 12 মান্থ এটা আমার প্রপারলি বিজনেসটা রান করবে। তো যদি আমরা জানি যে কোনো কারণে আমার এই অ্যাজাম্পশনটা ঠিক না থাকে, তখন আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অল্টারনেটিভ মেথড, যেটাকে আমরা বলি ব্রেকআপ বেসিসে আমাকে প্রিপেয়ার করতে হবে। সো দ্যাট ইজ কল গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। এবং আপনারা দেখবেন যখনই কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করবেন, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আপনার অবশ্যই ওই গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের একটা নোটস, ডিসক্লোজার্স আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেওয়ার ট্রাই করি, এন্ড দ্যাট ইজ আ কমন নোট, ডিসক্লোজার নোট ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এরপরে আপনি দেখেন আমরা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছিলাম। আমরা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স সিকোয়েন্সিয়ালি যদি আসে, তাহলে অফকোর্স আমরা পরবর্তীতে কভার করতেই পারবো। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন এই স্প্লিটিংটা ইম্পর্টেন্ট, কেননা খেয়াল করে দেখেন অবজেক্টিভের পরে কিন্তু এখানে ওরা এলিমেন্টস নিয়ে কথা বলছে, বাট ওভারভিউ আপনি যখন দেখবেন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কভার হবেই নেক্সট স্লাইড গুলোতে। সো এখন আমরা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আগে ডিসকাশন করে নিয়ে আসতে পারি, তারপর আবার ব্যাকে আসতে পারি, অথবা এলিমেন্টস নিয়ে ডিসকাস করতে পারি, দেন আমার রেকগনিশন ডিরেকগনিশন নিয়ে কথা বলতে পারি, দেন আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে। দ্যাট আপ টু ইউ, আমরা ওইভাবেই করি সিকোয়েন্সিয়ালি, তাহলে আর কোনো সমস্যা হবে না। যদিও এই জিনিসগুলো রিলেটেড এটার সাথে, এই জন্য কোয়ালিটেটিভটা একটু পরে আনা হয়েছে আসলে। এই যে সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যেটা আমরা মোটামুটি ভাবে সবাই জানি। আমরা এটাই আগে শেষ করি, তারপরে হয়তো বা আমাদের চ্যাপ্টার 3, তারপর চ্যাপ্টার 4 এইভাবে আমরা যাব, প্রবলেম নাই। সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে আমরা আসলে কি বুঝি? when we prepare our financial statements we consider
we have to consider the quantity and quality of the financial statement. Quantity means the amount, but quality means the actually feature, the characteristics of financial statements. Is it true and fair? Is it useful for your users? That is the questions of qualitative characteristics. আপনি property plant and equipment $1 million দিচ্ছেন, but that is a true and fair, that is a free from error or not, that is relevant or not. So that's more relevant, that's more important for identify the qualitative characteristics of financial information. That we all know, আমরা financial statement কাদের জন্য report করছি? For my users, and users will take their economic decision, and that economic decisions will be based on the information provided to them, and that information should be true and fair. That is our main objective. That's it. Now এই qualitative characteristics টাকে ensure করার জন্য আমার দুই ধরনের qualitative characteristics আছে। একটাকে আমরা বলি প্রাইমারি, আর একটাকে আমরা বলি সেকেন্ডারি। দ্যাট ইজ আ প্রিভিয়াস নেম, বাট এখন এটাকে আমরা বলি ফান্ডামেন্টাল qualitative characteristics and enhancing qualitative characteristics। খেয়াল করে দেখেন, ফান্ডামেন্টাল qualitative characteristics এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রেলেভেন্স আর এটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। আমরা প্রত্যেকটা একটু ডিসকাশন করব। আর enhancing qualitative characteristics হচ্ছে চারটা: comparability, verifiability, টাইমলিনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। সো আগে এই জিনিসগুলো একটু মনে রাখি আমরা, তারপর আমরা একটা একটা পয়েন্টে আমরা যাব। এখন আমরা সবাই জানি যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অথবা ফান্ডামেন্টাল ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা বিল্ডিং এর, যে কোনো একটা, মানে আমি যদি বলি ক্রিয়েচরের, অথবা যে কোনো একটা এনিথিং যে দ্যাট উই কনস্ট্রাক্টেড, এটার একটা ফান্ডামেন্টাল ফিচার থাকে, এটার একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স থাকে। ওইটা ছাড়া কিন্তু ওই পার্টিকুলার আইটেমটা কখনোই প্রপারলি দাঁড়াবে না। সো এখানেও ঠিক কনসেপ্টটা এমন যে without fundamental characteristics, the financial statements won't be considered as usable. তার মানে এটা আমার থাকতেই হবে to become usable of the financial statements। তার মানে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজফুলনেস নিয়ে কথা বলবো, যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা কি ইউজফুল অর নট ইউজফুল, তখন এই কোয়েশ্চেনটা আসবে ফর ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। যদি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে এটা অফকোর্স ইউজফুল, আর যদি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স না থাকে তাহলে এটা নট ইউজফুল। তাহলে আমার এই ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি কি থাকতে হবে টু বিকাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইউজফুল? ওয়ান ইজ রেলেভেন্স and another is faithful representation. Now, what is relevance? That we know actually. Relevance means that are related, that are attributed to the economic decisions of users। মানে যে ইনফরমেশনটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেভেন্ট টু টেক দ্য ইকোনমিক ডিসিশন বাই ইউজার, মানে আমার ইকোনমিক ইউজার যারা আছে, ইকোনমিক ডিসিশন যখন নিবে, তাদের ওই ইকোনমিক ডিসিশন নেওয়ার জন্য দোজ ইনফরমেশন আর রিলেভেন্ট, রিলেটেড, ইন্টার রিলেটেড, দ্যাট ইজ কল্ড রেলেভেন্ট ইনফরমেশন। যেটার আমার ইকোনমিক ফেনোমেনন আছে, যে ইনফরমেশনটা যদি আপনি স্কিপ করেন, অমিট করেন অথবা মিস স্টেটমেন্ট করেন, যেটা আপনার সিগনিফিকেন্ট এফেক্ট আছে ইউজারদের ইকোনমিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, দোজ ইনফরমেশন আর রিলেভেন্ট, যেটা আপনি কখনোই ইগনোর করতে পারবেন না, যেটা আপনি কখনোই এক্সক্লুড করতে পারবেন না আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে। এটার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। তার মানে এখানে আরেকটা কনসেপ্ট চলে আসলো। এর আগে আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলেছি, গোয়িং কনসার্ন, নাও ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। And what is materiality concept? That we all know, those information or material or significant যেটা omit করলে or error করলে or misstatement করলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার হয় না, এবং যেটার ইউজফুলনেসটা থাকে না, যেটার কারণে ইকোনমিক ডিসিশন যে ইউজার নিবে সেটা মিসগাইডেড হবে। দ্যাট আর ইনফরমেশন ম্যাটেরিয়ালস। অ্যান্ড এই ম্যাটেরিয়ালিটি ব্যাপারটা অনেক বেশি রিলেভেন্ট। আপনারা যারা অডিটে পড়ে আসেন, ইউ গাইজ নো যে আমার যখন ট্রু অ্যান্ড ফেয়ার এর কথাটা বলি, দ্যাট ইন টার্মস অফ ম্যাটেরিয়ালিটি, যে এখানে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নাই। সো দ্যাটস আর রিলেটেড টু রেলেভেন্স কনসেপ্ট। নাও the second fundamental qualitative characteristics is faithful representation. What is faithful representation? You already know that's a synonym of reliability. Like the information you have faith on, মানে যে ইনফরমেশনটার উপর ফেইথ আছে, that the information you can rely on.
সো কোন ইনফরমেশনটা আপনি রিলাই করবেন? দোজ ইনফরমেশনস আর কমপ্লিট। ওকে, আপনার কোনো ইনকমপ্লিট ইনফরমেশনের উপর আপনার কখনোই রিলায়েবিলিটি থাকবে না। সো the information should be complete, number one. Number two, the information should be free from error, free from misstatement. Okay, the information should be free from misstatement. And then number three, the information should be neutral, free from bias. তার মানে to become faithful representation, you have to check three characteristics. Number one, is it complete or not? Is it free from error or misstatement or not? Is it neutral? Is it prudence? Is it like neutral positions, not more optimistic, not more pessimistic? That another concept will come, that is called prudence concept. You have to check over here. So it is actually complying with prudence concept or not. So that are related to faithful representation. And if it is a faithful representation, that supports your fundamental qualitative characteristics, and that will ensure your financial statements is useful or not. তার মানে that is the concept of fundamental qualitative characteristics. And if we go for enhancing qualitative characteristics, enhancing means you all know that will extend the usefulness of the qualitative characteristics. So that will support, that is a supporting qualitative characteristics. That means যেটা আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সটাকে এক্সটেন্ড করবে, এনহ্যান্স করবে, সাপোর্ট করবে, দ্যাট ইজ কল এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, যেটার সাথে আমার ইউজফুলনেস এর ডিরেক্ট কোনো লিঙ্ক নাই। দ্যাট মিনস এটা ইউজফুল অর নট ইউজফুল, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ডিসাইডেড। এটা ডিসাইড করে হচ্ছে এটা কি মোর ইউজফুল অর লেস ইউজফুল। যদি এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে এটা মোর ইউজফুল, আর যদি এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স চারটা না থাকে তাহলে এটা লেস ইউজফুল। বাট ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আর মাস্ট বি প্রেজেন্টেড in your financial statements, otherwise your financial statements is not true and fair. So that is the definition of fundamental and enhancing. So আমরা খুব ডিটেলসে যাওয়ার ট্রাই করছি যদিও, বাট স্টিল আপনাদের এই জিনিসগুলো মনে থাকারই কথা। এখন আমরা আসি যে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে কি কি ছিল? কম্পারেবিলিটি, ভেরিফায়াবিলিটি, timeliness and understandability. So comparability means we know already the financial statement should be in a position of comparable the information, যে আমার কম্পারেটিভ ফিগারের সাথে হয় এটা লাস্ট ইয়ারের অথবা আমার কম্পিটিটরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে কম্পেয়ারেবল হইতে হবে। তখনই কম্পেয়ারেবল হবে যখন এটা কনসিস্টেন্টলি প্রিপেয়ার করা হবে। সো কম্পেয়ারেবিলিটি দ্যাট উইল বি সাপোর্টেড বাই কনসিস্টেন্সি কনসেপ্ট। Number two, verifiability. Verifiability means it is endorsed by, approved by, authorized by a personnel, that is appropriate personnel. যদি কোনো একটা ইনফরমেশন ট্রানজাকশন রেকর্ড করার আগে সেটা কেউ ভেরিফাই করে দেয়, of course that information is more relevant, that information is more reliable. Number three, timeliness. Of course your information should be, your financial statement should be prepared in a timely manner, মানে আপনাকে ডিউ টাইমে প্রিপেয়ার করতে হবে, not quickly but ডিউ টাইমে প্রিপেয়ার করতে হবে। And number four, understandability. আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, all are your users, they might not be an accountant, they might not be your like technical knowledge, they might not have any technical knowledge related to accounting and finance. So you should not use any jargon, you should not use any technical code, technical language that will actually make complicated to your user. So that you have to ensure, that is called understandability. So you can understand the relevant concept through like যেটাকে আমরা বলি আসলে ডক্টরের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি। সো ডক্টর ইজ লাইক তাদের পেশেন্টদের প্রেসক্রিপশন যেটা লেখে, দ্যাট ইজ নট মোস্ট অফ দ্য কেসেস আন্ডারস্ট্যান্ডেবল। সো দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড এক্সাম্পল। অ্যাকাউন্টেন্টের পার্সপেক্টিভ থেকেও ঠিক একই রকম চিন্তা করেন, দ্যাট উইল এফেক্ট দ্য ইকোনমিক ডিসিশনস অফ ইউজার্স। ডক্টরেরটা যেটা পেশেন্টকে এফেক্ট করে। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলাই ডিটেলসে ডিসকাশন করা আছে। আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলাই এখানে বলা আছে, ফান্ডামেন্টাল অ্যান্ড এনহ্যান্সিং। খেয়াল করে দেখেন এই কথাগুলো আমরা এতক্ষণ ধরে বললাম, এবং আই বিলিভ আপনারা রিলেট করতে পারছেন আসলে কি কি পয়েন্ট এখানে ছিল আমাদের জন্য। দ্যাটস দ্য পার্ট অফ চ্যাপ্টার 2। আসলে চ্যাপ্টার 2 এর বেশি কিছু ছিল না। আমরা একটু আবার ব্যাক করি, মানে আসলে আমাদের ঠিক ওই জায়গাটা থেকে আমাদের চ্যাপ্টার 2 এর যে ব্যাপারটা আমরা বলছিলাম, এরপরে যেগুলা ছিল যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট,
তারপর হচ্ছে আমার রেকগনিশন, ডিরেকগনিশন, মেজারমেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, ডিসক্লোজার, ওই জায়গাটাতে আমরা আবার ব্যাক করে যাই। সো এলিমেন্টস আমরা ব্যাক করে যাই। এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা অলরেডি বলেছি যে এলিমেন্টস বলতে আমার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোর আইটেম গুলোর কথা বোঝাচ্ছে। সো আপনি যদি এটাকে আলাদা করে দেন, স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের আইটেম হচ্ছে আমার ইনকাম অ্যান্ড এক্সপেন্স, আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের আইটেম হচ্ছে আমার অ্যাসেট, লাইবিলিটি অ্যান্ড ইকুইটি। সো এখানে ওরা যদিও দুই ভাবে কথাটা বলতেছে, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে ইকোনমিক রিসোর্স। একটা হচ্ছে ইকোনমিক রিসোর্স দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট, লাইক যেটা আপনার আছে, আর আরেকটা হচ্ছে আমার লাইবিলিটি, সেটাও বেসিক্যালি ট্রান্সফার অফ ইকোনমিক রিসোর্স। সো এখানে আপনি প্রত্যেকটা ডেফিনেশন যদি দেখেন, লাইবিলিটি, অ্যাসেট, দ্যাট ইউ অলরেডি নো, এটা আসলে ডিফাইন করার মতো পেপার আপনাদেরকে বলবে না। আপনি লাইক এক্সামিনার অফকোর্স আপনার কাছে এটা এক্সপেক্ট করবে না যে আপনি অ্যাসেটের ডেফিনেশনটা লেখেন, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাসেট। সো আপনাকে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। অ্যাসেট আমাদের আগে যেটা ছিল, অ্যাসেটের আমরা যে ডেফিনেশন গুলো আগে বলতাম, মনে আছে কিনা দেখেন, ইটস আ প্রেজেন্ট, ইটস কন্ট্রোল বাই দ্য এন্টিটি, অ্যারেঞ্জেস ফ্রম পাস্ট ইভেন্ট, ইট উইল প্রোভাইড ফিউচার ইকোনমিক বেনিফিট। এইভাবে কিন্তু নাই। দেখেন অ্যাসেটের ডেফিনেশনটা কি, a present economic resource. That is a very important terminology that is introduced by new conceptual framework asset definition এ, যেটা কন্ট্রোল করে এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। এই যে ইকোনমিক রিসোর্স, এটা হচ্ছে ইউ হ্যাভ দ্য রাইট টু গেট পোটেনশিয়াল বেনিফিট ফ্রম দ্য ইকোনমিক রিসোর্স, দ্যাট ইজ কল ইকোনমিক রিসোর্স। ওকে, তাহলে অ্যাসেটের ডেফিনেশন যদি আপনি এখন বলেন, দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট, ইউ হ্যাভ দ্য কন্ট্রোল অফ ইকোনমিক রিসোর্স দ্যাট উইল জেনারেট ফিউচার ইকোনমিক বেনিফিট। আর আপনি যদি লাইবিলিটির কথা যদি বলেন, প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স, যেটা বেশি অব্লিগেশন, খেয়াল করে দেখেন, অব্লিগেশন অফ দ্য এন্টিটি, ট্রান্সফার অফ ইকোনমিক রিসোর্স অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। একই জিনিস, ওইটা হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল অ্যান্ড রাইটস অফ দ্য এন্টিটি, আর এটা হচ্ছে অব্লিগেশন। এন্ড দুইটার মধ্যে একটা কমন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমার ইকোনমিক রিসোর্স। এন্ড হোয়াট ইজ ইকোনমিক রিসোর্স, যেটা আমরা একটু আগেই বললাম, যে অ্যাসেটের ক্ষেত্রে দ্যাট ইউ উইল জেনারেট পোটেনশিয়াল বেনিফিট ফ্রম ইউজিং দ্যাট ইকোনমিক রিসোর্স, আর লাইবিলিটির ক্ষেত্রে দ্যাট ইউ হ্যাভ টু ট্রান্সফার দ্যাট ইকোনমিক রিসোর্স। ওকে, নাও আমরা মোটামুটি ভাবে অব্লিগেশন কি, এটা রিলেভেন্ট কি কি পয়েন্ট আছে আইএস 37 এর সাথে কিভাবে রিলেটেড, পাস্ট ইভেন্ট থেকে কিভাবে সে, দ্যাট অল নো অ্যাকচুয়ালি। সো এখানে আসলে এটা নিয়ে খুব বেশি ডিটেলস কথা বলার ওইরকম কোনো বিষয় নাই। আদার এলিমেন্টস তিনটা, যেটা আমরা একটু আগেই বলছিলাম, ইকুইটিটা হচ্ছে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়ার পর যেটা থাকে, সেটাকে আমরা বলি রিসাইডুয়াল ইন্টারেস্ট। ইনকাম, যেটা আমার অ্যাসেটকে ইনক্রিজ করবে আর লায়াবিলিটি থেকে ডিক্রিজ করবে, এক কথায় যেটা আমার ইনফ্লো অফ এনি ইকোনমিক বেনিফিট। আর এক্সপেন্সটা হচ্ছে যেটা আমার অ্যাসেটকে ডিক্রিজ করবে, দ্যাট ইজ আর ডেপ্রিসিয়েশন, ইম্পেয়ারমেন্ট, অথবা যেটা লাইবিলিটিটাকে ইনক্রিজ করবে, দ্যাট কুড বি আমরা যখন পারচেস করি আর প্রভিশন রেকর্ড করি, যেটা বেসিক্যালি আমার ইকুইটি হোল্ডারদের সাথে রিলেটেড, ক্লেমের সাথে রিলেটেড না, মানে হচ্ছে শেয়ার ক্যাপিটাল অথবা রিটেন আর্নিংস এর কথা যদি আমরা বলি, ডিভিডেন্ডের কথা যদি আমরা বলি। সো দোজ আর দ্য বেসিক এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ইকুইটি। এন্ড এগুলা সবগুলোর ডেফিনেশনে আমরা একটা গ্লান্স একটু দেখলাম। এখন আসেন এটা রেকগনিশন, ডিরেকগনিশনটা নিয়ে কিভাবে কথা বলবো। সো এটা বেসিক্যালি প্রিভিয়াসলি ছিল না, দ্যাট ইউ নো, যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টস গুলো রেকর্ড করব, এই রেকর্ড করাটাকে আমরা বলি রেকগনিশন, মানে টু ইনক্লুড করা, এটাকে আমরা বলি রেকগনিশন। আর ডিরেকগনিশন বলতে আমরা বুঝি যে এটাকে আমরা কখন রিমুভ করব ফ্রম মাই রেকর্ডস। সো এটা খুব সিম্পল একটা কনসেপ্ট। আপনি তখনই এটাকে রেকর্ড করবেন, তখন এটাকে অ্যাসেটকে অ্যাসেট বলবেন, যখন এটা আপনার অ্যাসেটের ক্রাইটেরিয়া, অ্যাসেটের ডেফিনেশন মিট করবে, এক কথায় মানে দ্যাট রিলেটেড টু দ্য এলিমেন্টস, ওই ডেফিনেশনের সাথে। আপনি লায়াবিলিটি তখনই রেকর্ড করবেন, রিকগনাইজ করবেন, যখন এটা লায়াবিলিটির ডেফিনেশনটা মিট করবে। ইনকাম তখনই ইনকাম হবে যেটা এটা আমার ইনকামের ডেফিনেশনটা মিট করবে। এক্সপেন্সটা তখনই এক্সপেন্স হবে যখন এটা অ্যাক্রু হবে, আমার ডেফিনেশনটা মিট করবে। সো দোজ আর দ্য কনসেপ্ট অফ রেকগনিশন এন্ড ডিরেকগনিশন। যেমন আপনি যদি এখন অ্যাসেটের কথা বলেন, আপনি যখন আইএস 16 নিয়ে কথা বলবেন, আইএস 38 নিয়ে কথা বলবেন, আইএস 40 নিয়ে কথা বলবেন, তখন আপনি যখন বলবেন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আপনি কখন রেকগনাইজ করবেন? অফকোর্স দ্যাট উইল বি সাপোর্টেড বাই দ্য ডেফিনেশন অফ অ্যাসেট। আপনার অ্যাসেটের ডেফিনেশনটা ঠিক যেভাবে আপনাকে গাইড করছে, সেই অনুযায়ী আপনি এটাকে রেকর্ড করবেন। এবং যখন আপনি রেকর্ড করবেন, অফকোর্স ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য ডাবল এন্ট্রি, যেমন অ্যাসেট ডেবিট, ব্যাংক ক্রেডিট অর পেয়েবল ক্রেডিট,
That is called recognition. And what is the meaning of derecognition? Derecognition means when you have to remove it from your records. আপনাকে এটা কখন আপনার জার্নাল থেকে রিমুভ করতে হবে। তো কখন রিমুভ করতে হবে? দ্যাট ইউ নো অলরেডি, যখন আর ডেফিনেশন ফার্দার মিট করবে না, যখন অ্যাসেটটা আর অ্যাসেট হিসেবে ডিফাইন করা যাবে না, যখন অ্যাসেটটার ইউজফুল লাইফ শেষ হয়ে যাবে, অথবা যখন আমি আমার রিসিভেবলের থেকে টাকা পেয়ে যাব, অথবা যখন আমি আমার লোন রিপে করে দিব, আমার লাইবিলিটিটাকে ডিরেকগনাইজ করে দিতে হবে, অথবা যখন আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটাকে সেল করে দিব, ডিসপোজ করে দিব, তখন এটা আমাকে ডিরেকগনাইজ করতে হবে। সো আমি যখন ডিরেকগনাইজ করব, আমি জাস্ট রেকগনাইজ করতে যে এন্ট্রিটা প্রোভাইড করছি, ডিরেকগনাইজ করার সময় আমি আমার এটার রিভার্স এন্ট্রি দিব। যেমন আমি অ্যাসেট রেকগনাইজ করার সময় অ্যাসেটকে ডেবিট করেছি, তাহলে ডিরেকগনাইজ করার সময় আমি এখন অ্যাসেটকে ক্রেডিট করব। দ্যাটস ইট। আবার লাইবিলিটির ক্ষেত্রে আমি যখন রেকগনাইজ করেছি, আমার লাইবিলিটি ওয়াজ ক্রেডিট, এখন আমার লাইবিলিটি যখন আমার ডিরেকগনাইজ করব, তখন লাইবিলিটি উইল বি ডেবিটেড। সো that is the simple understanding of derecognition and recognition. সো এটা আমরা কম বেশি সবাই করি, বাট এইভাবে ডেফিনেশন অনুযায়ী আসলে খুব একটা রিকল করা হয় না। নাও আমরা মেজারমেন্টটা নিয়ে কথা বলবো। সো মেজারমেন্টের কথা আমরা যেটা বলছিলাম, যে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী দুইভাবে মেজারমেন্ট করি। একটা হচ্ছে আমার হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট সেটা আমরা কম বেশি সবাই জানি, সেটা আমরা ওই ট্রানজেকশনের পারচেস কস্ট, সেই পারচেস কস্টে ওইটাকে আমরা রেকর্ড করি। দ্যাট ইজ কল হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। মানে হচ্ছে আমার ওই হিস্টোরিক্যাল যে পারচেস প্রাইসটা, সেই প্রাইসই আমাকে আমার ওই আইটেমটা, ওই অ্যাসেটটা, ওই ট্রানজেকশনটা রেকর্ড করতে হবে বেসড অন দা ট্রানজেকশন প্রাইস। মানে হচ্ছে যেটা আমার প্রিভিয়াসলি অকার্ড করছে, অ্যাকচুয়ালি অকার্ড করছে। আর কারেন্ট ভ্যালুটা হচ্ছে ওই আইটেমের, যেমন আপনি একটা অ্যাসেটের কথা চিন্তা করতে পারেন, একটা মেশিনের কথা চিন্তা করতে পারেন। ওই মেশিনটার যদি আপনি হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট ফলো করেন, তাহলে ওই মেশিনটা আপনি যত টাকায় পারচেস করেছেন, সেটার পারচেস কস্ট কত, সেটা আপনাকে আসলে কনসিডার করতে হবে। আর আপনি যদি বলেন কারেন্ট ভ্যালু, তখন আপনাকে এটার কারেন্ট ভ্যালু কি, সেই কারেন্ট ভ্যালুর তিনটা অপশন আছে, সেই অপশনগুলো আমরা একটু দেখি। সেই কারেন্ট ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে আপনি কারেন্ট ভ্যালুতে দেখাবেন, ওইটার জন্য আর হিস্টোরিক্যাল কস্ট রেলেভেন্ট হবে না। বাট এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যে যখন কোন একটা অ্যাসেট আপনি অ্যাকোয়ার করেন, তখন ইউজুয়ালি আমরা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট ফলো করি। বাট ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড টু ফলো কারেন্ট ভ্যালু মডেল, কারেন্ট ভ্যালু মেথড, আপনি আর এটা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্টে historical cost measure আর back করতে পারবেন না। So once you have decided to use the current value, you have to follow the current value rules. তাহলে কারেন্ট ভ্যালুর মধ্যে আমার কি কি আছে? একটা হচ্ছে ফেয়ার ভ্যালু, দ্যাট উই অল নো, একটা হচ্ছে আমার ভ্যালু ইন ইউজ অথবা ফুলফিলমেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে আমার কারেন্ট কস্ট। সো এটার মধ্যে আমরা দুইটা জিনিস আগে ক্লিয়ার করে নেই। ভ্যালু ভ্যালু ইন ইউজটা আমরা একটু পরে কথা বলছি। একটা হচ্ছে আমার কারেন্ট কস্ট, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু। ওকে, জাস্ট কনসিডার দ্যাট মেশিন। এই মেশিনের ইফ ইউ কল আ ফেয়ার ভ্যালু, দ্যাট ইজ আ মার্কেট ভ্যালু, সেই মেশিনটা সেল করে আপনি কত টাকা পাবেন, দ্যাট ইজ কল ইউর ফেয়ার ভ্যালু। ওকে, দ্যাট ইজ কল ইউর ফেয়ার ভ্যালু। আপনি ওই অ্যাসেটটা, মেশিনটা যদি আজকে সেল করে দেন, আজকে সেল করলে আপনি কত টাকা রিসিভ করবেন, দ্যাট ইজ ইউর ফেয়ার ভ্যালু। অ্যান্ড কারেন্ট কস্ট ইজ, ওই মেশিনটা যদি আজকে পারচেস করতে চান, তাহলে আপনাকে কত টাকা দিয়ে পারচেস করতে হবে, দ্যাট ইজ ইউর কারেন্ট কস্ট। সো কনসেপ্টটা খেয়াল করে দেখেন। তার মানে ফেয়ার ভ্যালু এবং কারেন্ট কস্ট কিন্তু ভাইস ভার্সা। ফেয়ার ভ্যালুটা হচ্ছে আমার এক্সিট প্রাইস, আর কারেন্ট কস্ট হচ্ছে আমার এন্ট্রি প্রাইস। এটা হচ্ছে যদি আপনি ক্লিয়ার হয়ে যান, আপনার জাস্ট আরেকটা থাকে, সেটা হচ্ছে ফুলফিলমেন্ট ভ্যালু অর ভ্যালু ইন ইউজ, যেটা খুব সিম্পল, যেটা আসলে আমরা এখানে করব না, বাট IS-36 যখন আমরা করব, সেখানে আমরা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ভ্যালু ইন ইউজ, যেটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা যখন ইম্পেয়ারমেন্ট লস পড়েছি, ইম্পেয়ারমেন্ট লসের ক্ষেত্রে আমরা ভ্যালু ইন ইউজের কথা বলেছি, এন্ড ফেয়ার ভ্যালুর কথাও বলেছি। সো হোয়াট ইজ ভ্যালু ইন ইউজ দেন? ভ্যালু ইন ইউজ মিনস আমি আমার ওই মেশিনটা ইউজ করে, কন্টিনিউয়াসলি ইউজ করে, আই এম নট গোনা সেল দ্য মেশিন, আই উইল ইউজ দ্যাট অ্যাসেট টিল দ্য ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট। আমি আমার এই মেশিনটা ইউজ করে ওভার দ্য ইয়ার কতটুকু বেনিফিট পাবো, সেটার প্রেজেন্ট ভ্যালুটাকেই আমরা বলছি ভ্যালু ইন ইউজ। মানে আমি আমার ওই অ্যাসেটটা ইউজ করব, সেল করব, ওই অ্যাসেট থেকে টোটাল যত বেনিফিট আমি পাবো ওভার দ্য ইয়ার, সেটার আজকে সেটার প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা বলছি আমার ভ্যালু ইন ইউজ। দ্যাট উইল ডিসকাস ইন
IAS 36 impairment loss as well. So আমার জানা মতে স্যার ভ্যালু ইন ইউজের প্রেজেন্ট ভ্যালুর কিছু অঙ্ক আমরা করেছিলাম এফআরে। ইয়াস, IAS 36 এ আমরা করেছিলাম ইম্পায়ারমেন্ট ক্যালকুলেশন করতে, এটা লাগছিল আমাদের। হ্যাঁ, সেজন্যই বললাম যে এটা IAS 36 এও আসলে আছে। সো আই থিঙ্ক ইউ ক্যান রিকল ইট পারফেক্টলি। আপনি বললেন যে এটা ইম্পায়ারমেন্ট লসের সাথে কানেক্টেড ছিল। সো দোজ আর দ্য মেজারমেন্ট বেসিস। আমি খুব খুব বেশি সিম্পলি রাখার ট্রাই করলাম, বাট প্রত্যেকটা পয়েন্ট আমরা টাচ করার ট্রাই করলাম। খেয়াল করে দেখেন যে আপনি আপনার কোন মেজারমেন্ট বেসিসে যাবেন, এবং প্রত্যেকটা মেজারমেন্ট বেসিসের পয়েন্টগুলো কি কি আছে, দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড। এরপর আমরা আসি প্রেজেন্টেশন। আচ্ছা, প্রেজেন্টেশনের ব্যাপারটা এখানে ছিল না, আমরা অ্যাট্রিবিউটেবলে চলে গেছি। প্রেজেন্টেশন, ওকে, প্রেজেন্টেশন তো এখানেই ছিল, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার্স। আমরা কেন ডিরেক্টলি এখানে চলে গেলাম? ওকে, সো প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার বলতে আমরা যে কথাটা বুঝি যে আমরা আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট আর লস, আমি যদি একটা সিম্পল ভাবে চিন্তা করি, আমি যে আমার স্টেটমেন্ট অফ প্রফিট আর লস প্রিপেয়ার করব, সেটার অফকোর্স একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে দ্যাট উইল ডিসকাস ইন IAS 1। সেই ফরম্যাটটা কি? যেমন আমার ফার্স্টে রেভিনিউ থাকবে, তারপর কস্ট অফ গুডস সোল্ড থাকবে, এরপর গ্রস প্রফিট থাকবে, এরপর আমার আদার এক্সপেন্সেস থাকবে, এরপর আমার ফাইন্যান্স কস্ট থাকবে, এরপর প্রফিট বিফোর ট্যাক্স থাকবে, এরপর ট্যাক্স থাকবে, এরপরে প্রফিট আফটার ট্যাক্স থাকবে। এগুলা হচ্ছে সব আমার রিয়েলাইজড রেভিনিউ, মানে রিয়েলাইজড ইনকাম। আর যেগুলো আমার আনরিয়েলাইজড ইনকাম, আনরিয়েলাইজড গেন, সেটার জন্য আমার আবার আদার কম্প্রিহেনসিভ ইনকাম আছে, আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেটা আমরা ওসিআই তে দেখাবো। এবং এই যে রিয়েলাইজড পার্ট এবং আনরিয়েলাইজড পার্ট, এটাকে আমরা স্প্লিট করব। প্রফিট আর লসে আমি আনবো হচ্ছে আমার রিয়েলাইজড গেন, যেটা আমার রিটেন আর্নিংস এ ট্রান্সফার হবে। আর আনরিয়েলাইজড ইনকাম আমি আনবো হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামে, যেটা আমার রিভ্যালুয়েশন রিজার্ভে ট্রান্সফার হবে। এই যে প্রেজেন্টেশনটা আমরা করি, এই যে আমরা প্রেজেন্ট করে দেখাই যে আমরা কোন পয়েন্টটা কোথায় দেখাবো, দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন। আবার কিছু সময় আমরা রিক্লাসিফাই করি, ওই যে আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আমরা রিটেন আর্নিংসে ট্রান্সফার করি, আবার ওভার দ্য ইয়ার করি, এক্সপেন্স ডেপ্রিসিয়েশন করি। এই যে কথাগুলো আমরা বলছি, এই প্রত্যেকটা পয়েন্টেরই আমার হচ্ছে প্রেজেন্টেশন ডিসক্লোজার নিয়ে আসলে কভার করা। সো প্রেজেন্টেশন পার্টটা আমরা বললাম, ডিসক্লোজার ব্যাপারটাও আসলে সেম, অনেকটা একই রকম ভাবে আমরা বলি যে আমরা কতটুকু ডিসক্লোজ করব, ইনফরমেশন কিভাবে ডিসক্লোজ করব, দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। ওকে, সো that's all the relevant chapter of our কোয়ালিটি, সরি, our conceptual framework। জাস্ট একটা চ্যাপ্টার ছিল, সেটা আমরা একটু কভার করে রাখি আলাদা করে, তাহলে আর আমাদের কোনো কিছু মিস থাকলো না। সেটা হচ্ছে ক্যাপিটাল মেইনটেনেন্স। সো ক্যাপিটাল মেইনটেনেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে আমার ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স। আপনাদের কি কারো মনে আছে যে হোয়াট ওয়াজ দ্য কনসেপ্ট অফ ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স এন্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স? একটু কি রিকল করতে পারি আমরা কি ছিল আসলে? মনে নাই? ওকে, সো ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স যেটা ছিল, সেটা হচ্ছে আপনার কোম্পানির, আপনার অর্গানাইজেশনের যতগুলা ফিজিক্যাল অ্যাসেট আছে, মানে মেশিনারিজ, ইকুইপমেন্ট, এই সবগুলো অ্যাসেট ইউজ করে এটার প্রোডাকশন ক্যাপাসিটি কেমন ছিল লাস্ট ইয়ারে, এন্ড এই বছরের প্রোডাকশন ক্যাপাসিটি মানে কতটুকু বাড়ছে, ইনক্রিজ করছে। সো আপনার যদি প্রোডাকশন ক্যাপাসিটি আপনার লাস্ট ইয়ারের থেকে বেশি হয়, মানে বেড়ে যায়, দ্যাট ইজ আ পজিটিভ সাইন, দ্যাট উইল ইনক্রিজ ইউর ইকুইটি। অফকোর্স সেটাকে আপনি সেল করবেন, রেভিনিউ হবে, প্রফিট হবে, দ্যাট ইজ কল ইউর physical capital maintenance, positive maintenance, মানে আপনি you have maintained the physical capital properly, that ensures the production capacity of your physical asset, physical capital asset। আর financial capital maintenance যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আপনার net asset, মানে ক্যাপিটাল। আপনি আপনার বছরের শুরুর যে ক্যাপিটাল এবং বছরের শেষের যে ক্যাপিটাল, সেইটার উপর কম্পারিজন করে, যেমন বছরের শুরুতে আপনার, মানে এক কথায় লাস্ট ইয়ারে আপনার ক্লোজিং ক্যাপিটাল ছিল ফর এক্সাম্পল 10 লাখ, বাট এই বছরে আপনি নতুন করে আর কোনো ক্যাপিটাল ইনজেক্ট করেন নাই, আপনি নতুন করে আর কোনো ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেন নাই, বাট এন্ড অফ দ্য ইয়ারে আপনি দেখলেন আপনার ক্যাপিটাল হয়ে গেছে হচ্ছে, মানে ক্লোজিং ইকুইটি ব্যালেন্স হয়ে গেছে হচ্ছে, নেট অ্যাসেট হয়ে গেছে হচ্ছে 13 লাখ। এটা একমাত্র পসিবল কেন? অনলি পসিবল যদি আপনি 3 লাখ টাকা প্রফিট করে থাকেন। তাহলে যখনই আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স এর উপর বেস করে দেখবেন ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ওয়াজ 10 লাখ, 1 মিলিয়ন, and now the closing balance is 13 lakh, 1.3 million,
That means you have already made a profit of 3 lakh taka, and that will increase your net asset, that will increase your equity portion. So that's part of financial capital maintenance. Okay, so দুইটা capital maintenance আমরা দেখলাম. So that's all about our fundamental qualitative characteristics and other thing. So conceptual framework এ আমাদের আসলে কোনো কিছুই বাকি নেই, that we have covered all the thing. So এখানে আসলে fair value ছিল, conclusion. So summary quiz, you guys can actually have a look onto it and একটা summary করে দেয়, কি বলে, একটা কুইজ দিয়ে দিতে পারেন. And finally, যেটা আমি আপনাদেরকে সবসময় বলি, যে টপিকগুলোর উপর এক্সামিনার আপনাকে এরকম এক্সপ্লেইনার ভিডিও দিয়েছে, you have to read out or you have to watch those videos. যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি, যেটার টপিক এক্সপ্লেইনার আছে, এটা অবশ্যই আপনারা দেখবেন. এটা আপনি ইউটিউবেও পাবেন, এটা আপনি এই স্টাডি হাবেও পাবেন. সো ডোন্ট মিস ইট আউট, আপনি অবশ্যই এটা দেখার ট্রাই করবেন. That's part of our conceptual framework and all other relevant things. Let's get started with the reporting of financial performance. Let's start with IS1, মানে the main IS1. এর আগে আপনাদের যদি কারো কোনো ফিডব্যাক, কোনো সে থাকে, I'm open. You guys can let me know কোথাও কোনো কনফিউশন ছিল কিনা ডিসকাশনের সময়. আদারওয়াইজ আমরা IS1 থেকে স্টার্ট করতে চাই. স্যার আপাতত ক্লিয়ার। So স্ট্রেট ফরওয়ার্ড টপিক অলমোস্ট, ঠিক আছে? সো অনেকটা বোরিং লাগতে পারে, বাট আই এম সরি ফর দ্যাট, কেননা টপিকগুলো রিপিটিটিভ হইলেও আমার একটা ছোট সাইকোলজিক্যাল প্রবলেম আছে. মানে আমি যতক্ষণ পর্যন্ত না আপনাদেরকে সবগুলো টপিক শেষ করে দিতে পারবো, আমি এটা করতেই পারতাম যে আপনারা বাসায় পড়ে এসেন আমাকে জানায় প্রবলেম হইল, সেটা আমি করতে পারছি না. এই কারণে আই এম সরি ফর দ্যাট, কেননা এই টপিকগুলো রিপিটিটিভ, আপনারা অলরেডি খুব ভালো করে জানেন এবং খুব ভালো করে অলরেডি অ্যাপ্লাইও করে আসছেন. সো লেটস সি আমাদের আসলে আমাদের ঠিক যে কথাটা আমরা বলছিলাম, যে আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এক কথায় আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করতে কি কি রেলেভেন্ট ইনফরমেশন লাগবে সেই জিনিসগুলা. সো এখানে ইনফরমেশন নিডস, দ্যাটস নট দ্য রেলেভেন্ট থিং. কি কি ইনফরমেশন লাগবে, ইনকাম লাগবে, এক্সপেন্স লাগবে, ক্যাশ ইনফরমেশন লাগবে, সেই জিনিসগুলো আমরা আসলে করব. বাট এখানে একটা ছোট কনসেপ্ট আছে, একটা হচ্ছে অ্যাগ্রিগেশন আর একটা ডিসঅ্যাগ্রিগেশন, হ্যাঁ, সেগ্রিগেশন. সো আমরা যদি এটাকে একটু এভাবে চিন্তা করি যে অ্যাগ্রিগেশন এন্ড সেগ্রিগেশন, এটা বেসিক্যালি হচ্ছে আমার নোটস এর মধ্যে অনেক সময় এরকম থাকে যে আমরা অনেকগুলো নোটসকে একসাথে করে সেটার মেইন ক্যালকুলেশন করে আমরা হয়তো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করি. আর ডিসঅ্যাগ্রিগেশন হচ্ছে সেটা আমরা সেপারেটলি হয়তো বা দেখাই, দ্যাট মোস্টলি আমরা দেখাই হচ্ছে নোটস এ, ডিসক্লোজারস এ. সো এই জিনিসটা এখানে বলছে যে অ্যামাউন্ট গুলো আমরা কিভাবে ব্রেক ডাউন করে করে দেখাতে পারি. এরপর আমরা ঠিক যে কথাটা বললাম যে ওভারঅল আমরা এই জিনিসগুলো নিয়েই আমরা নেক্সট স্লাইড গুলোতে কথা বলবো. বাট যদিও এখানে কয়েকটা জিনিস আছে যেটা অলরেডি আমরা ডিসকাশন করেছি, আর কয়েকটা জিনিস আছে যেটা আমরা আমাদের সেপারেট ভাবে, একটু আমাকে মনে করাই দিবেন যে ওই স্ট্যান্ডার্ড গুলো আমরা সেপারেট ভাবে কভার করবো, কেননা এত ছোট করে আসলে এখানে স্লাইডটি সম্ভব না কভার করা. বিশেষ করে IFRS 15, এরপর হচ্ছে আপনার IFRS 8 that we have already covered, IAS 7 আমরা কিছুটা কভার করেছি, IFRS 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড করছে, সেটা আমাকে হয়তো বা সেপারেটলি একটু আপনাদের সাথে ডিসকাশন করতে হবে. সো রিপোর্টিং অ্যাসপেক্টস অফ পারফরম্যান্স, আমরা বেসিক্যালি কোন কোন অ্যাসপেক্টে কথা বলবো. IS1 যেটা আমরা একটু আগেই বললাম, সেখানে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কি আসবে, OCI তে কি আসবে, দ্যাট উইল বি কভার্ড ইন IS1. আমরা এরপরে হচ্ছে আমাদের ডিসকন্টিনিউড অপারেশনস, যদি আমার IFRS 5 এর কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আমরা কি করব, বাট নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলও একটা বড় পার্ট আছে, সেটা আমাকে একসাথেই কভার করতে হবে. এরপর হচ্ছে আদার স্টেটমেন্ট, যেটা আমার অপারেটিং, যেটা আমার ছিল সেগমেন্টাল রিপোর্টিং IFRS 8, যেটা উই হ্যাভ অলরেডি ডিসকাসড, মনে আছে কিনা আপনারা লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম. IS7 cash flow statements, that we covered a little bit. If it is necessary, of course we will get back to it. IS1 বারবার আমরা বলছিলাম যে আমাদের বেসিক্যালি IS1 এর রেলেভেন্সি এখানে আছে. আদার নন ম্যান্ডেটরি ডিসক্লোজার্স, মানে এই জিনিসগুলা ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক রিপোর্টস, অপারেটিং এন্ড ফাইন্যান্সিয়াল রিভিউস, ফাইন্যান্সিয়াল কমেন্টারি. বাট এই জিনিসগুলো ম্যান্ডেটরি হয়ে যাবে যখন এটা IFRS 18 এ চলে আসবে, মানে IS1 টা যখন রিপ্লেস হয়ে IFRS 18 এ চলে যাবে. And the chapter considers standards most affect a reporting financial performance কি কি, যেটা আমরা বলছি একটু আগে. IS1 এটা একটা জাস্ট সামারি, IFRS 15, IFRS 5, এর মধ্যে আমরা আজকে হয়তো বা IS1 এর কিছু বেসিক নিয়ে কথা বলবো,
বাট আইএফআরএস 15টা যদিও আছে এই চ্যাপ্টারে, আইএফআরএস 15 এন্ড আইএফআরএস 5 আমরা আলাদা করে সেপারেটলি কথা বলবো। এরপর হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ড যেটা আসলে রিলেটেড টু অ্যাসেট কিছুটা, বাট এটা আমার প্রফিট অ্যান্ড লস কে অ্যাফেক্ট করে। যেমন ইনভেন্টরি, দ্যাট উই অল নো ক্লোজিং ইনভেন্টরি ইজ এ কারেন্ট অ্যাসেট, বাট এটা আমার গ্রস প্রফিট কে অ্যাফেক্ট করে। এগ্রিকালচার, দ্যাট উই অল নো এটার বায়োলজিক্যাল অ্যাসেট আছে, এগ্রিকালচারাল প্রোডিউস আছে, বাট এটার একটা সিগনিফিকেন্ট পোর্শন প্রফিট অ্যান্ড লস এফেক্ট করে। দেন আইএস 34 ইন্টারিম রিপোর্টিং, এটা আমরা এখানে কভার করব না, এটা সেপারেট ভাবে একটা আইএস চ্যাপ্টার আছে, সেখানে আমরা কভার করব ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো দোজ আর দ্য সামারি, মানে বেসিক্যালি হচ্ছে আমরা কি কি টপিক নিয়ে কথা বলবো ফলোইং স্লাইডে রিলেটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আইএস 1 এর কথাটা আমরা বলছিলাম বারবার, সো এটাই আমাদের এখানে মেইনলি ব্যাপারটা আসবে, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ কি এবং এটা কিভাবে প্রেজেন্ট করব, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, প্রেজেন্টেশন এবং প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো আমরা একটু দেখে আসি যে প্রেজেন্টেশন প্রিপারেশনের মধ্যে, মানে দেখে আসি বলতে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কম্পোনেন্ট গুলা কি কি আপনারা যদি একটু জাস্ট দেখেন, এই কম্পোনেন্টস গুলো অলরেডি আপনারা জানেন, যেটা আমরা বারবার বলে আসছি, কথাগুলা বলছিলাম। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এখানে আপনি একটু জিনিস খেয়াল করেন, এই পয়েন্টটা আমরা অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় ইউজ করি না, সেটা হচ্ছে আমরা চাইলে দুইটা স্টেটমেন্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম ফর রিভ্যালুয়েশন রিজার্ভ, বাট আমরা যখন টাইটেলটা ইউজ করি তখন কিন্তু আমরা একসাথেই করি। সো সেই ক্ষেত্রে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এর মধ্যে আমরা রিয়েলাইজড গেইনটুকু দেখাই এবং আদার কম্প্রিহেনসিভ ইনকামের মধ্যে আমরা আনরিয়েলাইজড যে গেইন সেটা আমরা দেখাই। এরপর আসেন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য পিরিয়ড। খেয়াল করে দেখেন, আপনি সবগুলোর ক্ষেত্রে ইউজ করতেছেন ফর দ্য পিরিয়ড, বাট একটা স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করছেন হচ্ছে অ্যাজ এট। সো এটা আপনাকে বুঝতে হবে যে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা প্রিপেয়ার করছি অ্যাট সার্টেন ইয়ার এন্ডে, এবং বাকি স্টেটমেন্ট গুলো আমরা প্রিপেয়ার করছি ফর ওভার দ্য ইয়ার। যে কারণে আমরা আমাদের প্রিভিয়াস একটা স্লাইডে দেখে আসছিলাম যে আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে উই গেট টু নো আওয়ার পজিশন, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইকোনমিক রিসোর্সেস, আর আমরা আদার স্টেটমেন্ট থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমরা জানি হচ্ছে এটার রিসোর্সের মুভমেন্টটা, মানে প্রফিটেবিলিটি এন্ড ক্যাশ ফ্লো পারফরমেন্স। অ্যাকাউন্টিং পলিসি এন্ড এক্সপ্লেনেটরি নোটস, এই হচ্ছে বেসিক্যালি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কম্পোনেন্ট গুলা। এর বাইরে যেগুলো আছে সেটা হচ্ছে আমার কম্পারেটিভ ইনফরমেশনও দিতে হয়, দ্যাট উই অল নো, যে আমরা যখন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করি 2024 ফিগারও থাকে, 2023 ফিগারটাও থাকে। আমার প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কারেন্ট ইয়ার ফিগার, করেসপন্ডিং ফিগার এবং কম্পারেটিভ ফিগার দুইটাই থাকে। সো এটা একটু আমাদেরকে মাথায় রাখতেই হবে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, আপনারা যদি কোনো অডিট রিপোর্ট দেখেন যে কোনো কোম্পানির, দেখবেন যে প্রত্যেকটা অডিট রিপোর্টে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দুইটা কম্পোনেন্ট থাকে, মানে সরি দুইটা কলাম থাকে, একটা হচ্ছে কারেন্ট ইয়ার আর একটা হচ্ছে আমার লাস্ট ইয়ার। সো এখানে বেসিক্যালি ওইরকম ভাবে কিছু নাই। গোয়িং কনসার্ন উই হ্যাভ অলরেডি কাভার্ড। অ্যাক্রুয়াল বেসিস আমরা জানি, কনসিস্টেন্সিটা আমরা বললাম যে সিমিলার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ফলো করতে হবে। ম্যাটেরিয়ালিটি যেটা আমরা একটু আগেই বলছিলাম, অ্যাগ্রিগেশন যেটা আমরা ডিসঅ্যাগ্রিগেশনের ওইখানে বলছিলাম যে যেগুলো আমার সিমিলার আইটেমস সেগুলো আমরা একসাথে দেখাতে পারি, আর যেগুলো সিমিলার আইটেমস না ওগুলো আমরা সেপারেটলি দেখাতে পারি। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালিটি জাজমেন্ট, বেসিক্যালি হচ্ছে ম্যাটেরিয়ালিটি যখন আমরা আইডেন্টিফাই করি সেই ক্ষেত্রে আমার ওই ম্যাটেরিয়ালিটি কিভাবে, ম্যাটেরিয়াল ইনফরমেশন সেটা কিভাবে আমরা কনসিডার করি। এটা দুইটা মেথড আছে, একটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল বাই অ্যামাউন্ট আর একটা হচ্ছে বাই জাজমেন্ট। সো জাজমেন্টের ব্যাপারটা আসলে এখানে খুব বেশি রেলেভেন্ট না, এটা মোস্টলি অডিটের ওইখানে বেশি কভার হয়। সো তারপরেও একটু আপনারা মনে রাখেন যে যখন আপনি কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন সেখানে যে জাজমেন্টাল কম্পোনেন্টটা থাকে সেই ইনফরমেশনটা আপনি আপনার প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে অ্যাপ্লাই করে, আপনার আপডেটেড ইনফরমেশন অ্যাপ্লাই করে, দ্যাট ইউ উইল ডিসাইড যে এটাকে আসলে ম্যাটেরিয়াল হবে কি হবে না। দ্যাট ইজ কল্ড দ্য ম্যাটেরিয়ালিটি জাজমেন্টস। ওকে, এরপর আপনি দেখেন অফসেটিং, আমরা কম বেশি সবাই জানি হোয়াট ইজ কল অফসেটিং। আপনার বিশেষ করে অ্যাসেটের ক্ষেত্রে যদি আপনি বলেন, আপনার যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থাকে সেটার যে রেসপেক্টিভ প্রভিশন মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে সেটা আমরা অফসেট করে দিই। আবার কিছু লাইবিলিটিস থাকে সেটা আমরা অ্যাসেট লাইবিলিটির সাথে অফসেট করি। কিছু ইনকাম এবং এক্সপেন্স কানেক্টেড থাকে সেটার সাথে আমরা অফসেট করি, মানে একটার সাথে আরেকটা আমরা কন্ট্রা করে দিই, মানে হচ্ছে ক্যান্সেল আউট করে দিই, সো দ্যাট আমার একটা ইনফরমেশনে আমি দেখাই দুইটা আলাদা করে। যেমন অ্যাসেটে আমার ট্যাক্সের ক্ষেত্রে এটা হয়, অনেক সময় আমার ইনকাম ট্যাক্স অ্যাসেট থাকে, ইনকাম ট্যাক্স লাইবিলিটি থাকে,
দুইটাকে আমরা ক্যান্সেল আউট করে অফসেট করে আমরা একটা সিঙ্গেল লাইনে দেখাই। কম্পারেটিভ ইনফরমেশন, যেটা আমরা বললাম যে আমরা যখন কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি অ্যাটলিস্ট অডিট রিপোর্টে আমার লাস্ট ইয়ারের কম্পারেটিভ ফিগারটা অবশ্যই অবশ্যই দেখাতে হয় টু টু মেক ইট কম্পারেটিভ, ওই যে আমাদের যে এনহ্যান্সিং কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স ছিল সেইটা। এখন এইখানে একটা লাইন আছে, এই লাইনটা আপনি আসলে পড়ে যদি কিছু বুঝতে পারেন তাহলেও প্রবলেম নাই, না বুঝতে পারলেও প্রবলেম নাই, কেননা এই রেট্রোস্পেক্টিভ চেঞ্জের কথাটা আমরা IS 8 অ্যাকাউন্টিং পলিসি সেটার ওইখানে কথা বলবো। সো দ্যাট ইজ নট রিলেভেন্ট, মানে এখানের জন্য এটা না বুঝলেও খুব একটা প্রবলেম নাই। যখন আমরা IS 8 নিয়ে কথা বলবো, রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, প্রসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, সেখানে এই পয়েন্টটা অটোমেটিক্যালি কভার হয়ে যাবে, চলে আসবে। সো দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট পার্ট ওভার হিয়ার। এরপর আসেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আপনি কিভাবে প্রিপেয়ার করবেন, এটার ফরম্যাটটা কি হবে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, আরেকটা হচ্ছে আমার ইকুইটি। সো ইট ইজ আ সিমিলার নেচার অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। আপনারা একটু খেয়াল করে দেখেন অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনারা ঠিক যেভাবে পড়ে আসেন ছোটবেলা থেকে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি। সো এখানে এই প্রত্যেকটা টপিক আমরা কেন এই টপিকটা আজকে কভার করলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক আমরা যে ফিউচারে কভার করব সেটারই একটা সিমিলার অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি লিস্ট এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখেন। যেমন অ্যাসেটের মধ্যে ফার্স্টে তো আপনার আসবে হচ্ছে অ্যাসেটস পার্টটা, সেখানে IS 1 অনুযায়ী আপনাকে ফার্স্টে নিতে হবে নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের ফার্স্টে আপনার আসবে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, সেখানে আসবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যেটা IS 16, ইনভেস্টমেন্ট প্রপার্টি যেটা IS 40, ইনটেনজিবল অ্যাসেট যেটা IS 38, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা IFRS 9, অ্যাসেট হেল্ড ফর সেল যেটা IFRS 5, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টস আন্ডার ইকুইটি মেথড যেটা আসবে আমার IS 28 থেকে, বায়োলজিক্যাল অ্যাসেট IS 41, inventories IS 2, trade and other receivables IFRS 9, cash and cash equivalents IFRS 9, trade and other payables, liability তে চলে আসি IFRS 9, liabilities included disclosure group classified as held for sale IFRS 5, current tax asset or liability, deferred tax asset or liabilities IS 12, provision IS 37, financial liabilities IFRS 9, non-controlling interest that is completely covered under group accounting, and issued equity capital and reserves that is covered by actually financial instrument part. সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে রেকর্ড করি, এবং প্রত্যেকটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন রেকর্ড করার জন্য আমরা রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করি আসলে আমরা রেকর্ড করি। এখন আসেন আমার অ্যাসেটের ক্ষেত্রে, অ্যাসেটের ক্ষেত্রে আমরা ক্লাসিফাই করি কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। আমরা লাইবিলিটির ক্ষেত্রে ক্লাসিফাই করি কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস। আমাকে ফার্স্টে নিতে হয় নন কারেন্ট অ্যাসেট, সেখানে আমি কিভাবে ক্লাসিফাই করি নন কারেন্ট অ্যাসেট এট দ্য রিপোর্টিং ডেট, যে অ্যাসেট থেকে আমি মোর দ্যান 12 মান্থ বেনিফিট পাবো দ্যাট ইজ মাই নন কারেন্ট অ্যাসেট। আর লাইবিলিটি আমরা কিভাবে ডিটারমাইন করি, এটা আমার লাইবিলিটিস, যে লাইবিলিটিস আমাকে নেক্সট ইয়ারের মধ্যে মানে এট দ্য রিপোর্টিং ডেট থেকে নেক্সট ইয়ারের মধ্যে আমাকে সেটেল করতে হবে দ্যাট ইজ মাই কারেন্ট লাইবিলিটি। আর যেটা নেক্সট ইয়ারের মধ্যে সেটেল করতে হবে না দ্যাট উইল বি মাই নন কারেন্ট লাইবিলিটি। সো এই জিনিসগুলো আমরা এখানে কনসিডার করি যখন আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করি। এরপরে প্রফিট অ্যান্ড লস এর কথা যেটা আমরা বলছিলাম যে এখানে বেসিক্যালি দুইটা স্টেটমেন্ট থাকে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আর একটা হচ্ছে আমার আদার কম্প্রিহেনসিভ ইনকাম। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমার রিয়েলাইজ যে পার্ট রেভিনিউ, তারপর হচ্ছে আমার ক্রস প্রফিট, এরপর হচ্ছে গেইন অর লস ফ্রম ডিরেকগনিশন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইম্পেয়ারমেন্ট লস, শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস ফ্রম অ্যাসোসিয়েট, রিমেজারমেন্ট গেইন অর রিক্লাসিফিকেশন ফেয়ার ভ্যালু প্রফিট লস IFRS 9 এর কথা, ট্যাক্স এক্সপেন্স IS 12 এর কথা, সিঙ্গেল অ্যামাউন্ট ফর টোটাল ডিসকাউন্ট অপারেশন IFRS 5 এর কথা। এই প্রত্যেকটা ইনকাম এবং এক্সপেন্স রিলেভেন্ট যেগুলা সেগুলো আমরা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখাই। আর আদার কম্প্রিহেনসিভ ইনকামে আমি কি দেখাই, ওই যে আমার ফরেন এক্সচেঞ্জ থেকে যদি কোনো আমার আনরিয়েলাইজড রিজার্ভ থাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে যদি কোনো আনরিয়েলাইজড কোনো গেইন থাকে, এগুলো রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আমাদের আনরিয়েলাইজড গেইন ক্যালকুলেট করি এবং আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাই। আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে ফাইনাল ব্যালেন্সটা এটা আমি ট্রান্সফার করে নিয়ে যাই হচ্ছে রিটেন আর্নিংসে আন্ডার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আর আদার কম্প্রিহেনসিভ ইনকামের যে ফাইনাল ব্যালেন্সটা এটা আমি নিয়ে যাই হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভে আন্ডার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। তো এখানে এই কথাগুলাই বলা আছে, আমাদের ফরম্যাট গুলো দেওয়া আছে, যদিও আমাদের SBR এ এই ফরম্যাট গুলো আসলে প্রিপেয়ার করতে হবে না, মানে আমাদের ফুল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে বলবে না।
But we know already how to prepare finance statements. We have all the format over here. So reclassification এর কথাটা আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা কিছু কিছু অ্যাকাউন্টিং আইটেম আছে, কিছু কিছু ট্রানজাকশন আছে যেটা আমরা রিক্লাসিফাই করতে পারি, আবার কিছু আছে যেটা প্রহিবিটেড, যেটা আমরা রিক্লাসিফিকেশন করা যাবে না। যেমন রিভ্যালুয়েশন রিজার্ভের কথা আমরা জানি যে কতটুকু আমরা রিক্লাসিফাই করতে পারবো প্রফিট অ্যান্ড লসে, রিটার্ন আর্নিংসে, কতটুকু আমরা রিক্লাসিফাই করতে পারবো না, যেটা আমরা IAS 16 এ গিয়ে কথা বলবো আসলে। সো এই জিনিসগুলা আমরা অলরেডি জানি, রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস কথা আছে। বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই কনসেপ্ট গুলা কোন পার্টের সাথে কানেক্টেড, দ্যাটস ইট। এরপরে ম্যাটেরিয়াল আইটেমস, যেটা আমরা জানি অলরেডি যে অ্যামাউন্ট গুলা সিগনিফিকেন্ট, যে অ্যামাউন্ট গুলো আপনাকে সেপারেটলি ডিসক্লোজার দিতেই হবে। এটা হচ্ছে রাইট ডাউন অফ অ্যাসেট, মানে যদি কোনো একটা অ্যাসেট আপনি ডিসপোজ করেন, ডিরেকগনাইজ করেন। কস্ট অফ রিস্ট্রাকচারিং, কোনো যদি রিস্ট্রাকচারিং করেন সেটা কস্ট কত। যদি কোনো অ্যাসেট ডিসপোজ করেন, কোনো ডিসকন্টিনিউড অপারেশন, IFRS 5, লিগ্যাল সেটেলমেন্ট, মানে এই জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, যেটাকে আপনাকে সেপারেটলি দেখাতেই হবে আইটেম হিসেবে। দ্যাট মিনস যেটাকে আপনি অ্যাগ্রিগেট করতে পারবেন না, দ্যাটস ইট। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এখানে ইউজুয়ালি 4টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, মানে 4টা কলাম থাকে, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটার্ন আর্নিংস। এটা ছাড়াও আরো জেনারেল রিজার্ভ থাকতে পারে, আদার কম্পোনেন্ট অফ ইকুইটি থাকতে পারে। খেয়াল করে দেখেন যে কথাগুলো আমরা বলছিলাম। এছাড়াও আমার আদার কম্পোনেন্ট যেগুলো আছে সেটা যদি থাকে সেই রেসপেক্টিভ কলাম হিসেবে এটা অ্যাড হয়ে যাবে। এবং স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আমরা প্রিপেয়ার করি খুব সিম্পল একটা ফরম্যাটে। ফার্স্ট এটার ওপেনিং ব্যালেন্স থাকে, এরপর আমার যদি কোনো IAS 8 এর ইম্প্যাক্ট থাকে, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসির, যেটা আমার রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা আমরা ফার্স্টে চেঞ্জ করি। চেঞ্জ করার পর দেন এই বছরের যে চেঞ্জগুলো হচ্ছে, যদি কোনো শেয়ার ক্যাপিটাল ইস্যু করি, যদি কোনো ডিভিডেন্ড পে করি, যদি আমার কোনো প্রফিট হয় যেটা রিটার্ন আর্নিংসে আসবে, যদি আমার কোনো আসলে রিক্লাসিফিকেশন থাকে, যদি আমার কোনো আসলে রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে, সেগুলো আসার পর দেন এই যে ক্লোজিং ব্যালেন্সটা, এই ক্লোজিং ব্যালেন্সে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্লোজিং ব্যালেন্স হিসাবে মানে ইকুইটি পার্টে চলে আসবে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, যেটা অলরেডি আমরা ডিসকাশন করেছি আপনাদেরকে। সেখানে আসলে নতুন করে কোনো কিছু নাই, কেননা IAS 1 এর নতুন যে IFRS টা, দ্যাট ইজ a marvelous accounting standard, trust me. IFRS 18, that's a huge details accounting standard. And সেখানে এই যে এখানে খেয়াল করে দেখেন যে ওরা এই যে প্রপোজ গুলা বলছে না, এই প্রপোজ গুলো অলরেডি ইমপ্লিমেন্টেড। 4 ক্যাটাগরিজ অফ ইনকাম, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আপনাকে দেখাতে হবে। অপারেটিং, এরপর হচ্ছে আপনার অ্যাসোসিয়েট, জয়েন্ট ভেঞ্চার, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। সো মেইনলি এই তিনটা, আর এটা হচ্ছে যদি কোনো মানে রেসপেক্টিভ টপিক থাকে আসলে, এবং আপনাকে এই সাব টোটাল দেখাতেই হবে। আগে আসলে সাব টোটালের কোনো ক্যাটাগরি ছিল না। আপনি যদি মনে করে দেখেন যে আগে আমরা অত স্ট্রাকচার সাব টোটাল হয়তো বা দেখাতাম না, অথবা বেশি দেখাতাম, কম দেখাতাম, বাট এই সাব টোটাল আপনাকে দেখাতেই হবে IFRS 18 অনুযায়ী। অপারেটিং প্রফিট, ইনকাম এক্সপেন্সের আগে, এবং প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স। তার মানে এই তিনটা সাব টোটাল আপনাকে অবশ্যই দেখাতে হবে। দ্যাট ইজ এ কভার অফ IFRS 18, নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা আপনারা নতুন ভাবে শিখতেই পারবেন যখন এইটা ইফেক্টিভ হবে 2027 থেকে। সো এটা এখনো পর্যন্ত ইফেক্টিভ হয় নাই, বাট আর্লি অ্যাডাপশন অলরেডি ওরা এনকারেজ করে। বাট ইউজুয়ালি যেটা দেখা যায় যে যখন এটা ইফেক্টিভ হয়, ম্যান্ডেটরি হয় ফ্রম জানুয়ারি 2027 থেকে এটা আসলে ইফেক্টিভ হবে। এরপর আসেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লাটার মিনস স্ক্যাটার ভাবে যদি কোনো ডিসক্লোজার দেন যেটা আপনার ক্লিয়ার না, যেটা ইনফরমেশন গুলো মিসলিডিং, এটা এরকম কোনো কিছু করতে পারবেন না। সো আপনাকে অফকোর্স ডিসক্লোজার গুলো সিকোয়েন্সিয়ালি করতে হবে, ক্লিয়ারলি করতে হবে, কনসাইজ করতে হবে। অফকোর্স ইউ ক্যান নট প্রিপেয়ার ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইন আ হ্যাফেজার্ড ওয়ে। ওকে, আপনাকে ডিসক্লোজার গুলো খুব অর্গানাইজ হয়ে দিতে হবে। ম্যাটেরিয়ালিটি, দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাস। ব্যারিয়ার্স টু ইমপ্রুভমেন্ট, সো আপনার এখানে যদি কোনো ল এর কোনো ব্যাপার থাকে যে আপনাকে এই ল অনুযায়ী ফলো করতেই হবে, আপনাকে ম্যাটেরিয়াল ইনফরমেশন অফকোর্স ইনক্লুড করতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু ফলো। ওকে, বাট কোথাও যদি এরকম কোনো ল বলা থাকে যে সে ফর এক্সাম্পল আপনি হয়তো বা, যেমন আমি যদি বলি যে আপনাকে এই ডিসক্লোজারটা হয়তো বা দেওয়া লাগবে না, অথবা লাগবে, কোনো রেস্ট্রিকশন যদি থাকে, দ্যাট ইউ নিড টু ফলো, দ্যাটস এ জাজমেন্টাল থিং। ফিউচার ডেভেলপমেন্ট, যেটা আমরা বললাম অলরেডি, সেটা হচ্ছে IFRS 18 আসতেছে, দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। কারো যদি আপনাদের আসলে নর্মাল একটু আইডিয়া থাকে, ইউ ক্যান সার্চ অন ইউটিউব, ইউ ক্যান সার্চ অন গুগল, জাস্ট হ্যাভ এ লুক, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং যে IFRS 18 টা কি আসতেছে। দ্যাট উইল অ্যাকচুয়ালি charismatically drastically change our IAS 1 thing. IAS 1 এর অনেক প্রবলেম ছিল যেটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যাবে। ইভেন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে আমার ডিসক্লোজার নিয়ে খুব খুব দারুণ গাইডলাইন নিয়ে আসছে হচ্ছে IFRS 18 এ।
Marvelous. Amazing. So those are related to IS-1. So IS-1 এ আসলে আর ওইরকম কিছু ছিল না, নতুন করে আসলে খুব একটা ডিসকাশন করার কিছু পার্ট ছিল না। এরপরে আপনি আসেন ইকুইটি, কম্পোনেন্ট অফ ইকুইটি দ্যাট উই অল নো, যে আসলে ইকুইটির মধ্যে কি কি থাকে। Discontinued operation that we will not cover here, এটা যদিও সেপারেট দেখাতে হবে, that we all know, আমরা একটু আগেই বলছি, but that will cover in IFRS 5 separately, এটা আমরা IFRS 5 নিয়ে কথা বলবো, সেটা এখানে ডিটেলস দেওয়া নেই, বাট আমি সেপারেটলি এটার জন্য একটা সেপারেট নোট আপনাদেরকে দিব, সেখান থেকে আমরা কভার করব IFRS 5 টা। এরপর আপনি আসেন ডিসকন্টিনিউড অপারেশন, যেহেতু এখানে আমরা স্কিপ করতে চাচ্ছি, সেটা আমরা এখানে দেখব না। প্রেজেন্টেশন এটা অলরেডি ডিসকাসড, এখানে নতুন করে কিছু নাই আসলে। Continuing operations, that's a common thing, মানে যেটা আমার গোয়িং কনসার্নের যে ব্যাপার, সো দ্যাটস দ্য থিং। এটাও আমরা বলছি IFRS 15 আমরা আলাদা করে করব। প্রিন্সিপালস অফ রেভিনিউ রেকগনিশনস, এটা এত সিম্পল ভাবে করলে হবে না, এটাকে আরেকটু ডিটেইলস দেখতে হবে আমাদেরকে, ইন লাইক ইলাবোরেট ওয়েতে দেখতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, সো এখানে অনেকগুলো জিনিস আছে, সেটা আমাকে একদম ডিটেইলসে ভালো করে দেখতে হবে। সো এখানে আমরা এটা দেখছি না আজকে। ফাইন্যান্সিয়াল পজিশন কত হবে, প্রফিট অ্যান্ড লস কি হবে, আপনারা চাইলে কিছুটা গোত্র করে আসতে পারেন আপনাদের এফআরএস পার্টটা থেকে, আপনারা এফআরএ যতটুকু পড়েছেন সেখান থেকে। সো লেটস গেট ইনটু কুইকলি, যতটুকু পসিবল তাড়াতাড়ি IS-2 টা এবং IS-41 টা এট এ গ্ল্যান্স শেষ করা। সো আই অলরেডি ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য ইনভেন্টরি থিং, এন্ড আপনাদের কাছ থেকে আমি একটা ছোট্ট জিনিস পেতেই পারি, দ্য ডেফিনেশন অফ ইনভেন্টরি। হোয়াট ইজ ইনভেন্টরি? প্লিজ let me know what is inventory. যদি বলি যে it is a kind of a economic resource which is held for sale with seek of profit. Okay, held for sale, that's a good word, that's a good word. Okay, okay, economic resource that's held for sale, that's perfect, মানে যেটা আপনি ফিউচারে সেল করবেন। তানজিব, do you want to add something? তানজিমুল আছেন নাকি? ওকে, লিভ নিছে। না মেবি মাইকে সমস্যা হতে পারে। ওকে, মেবি একটু ব্রেক নিয়েছে। ওকে, you're perfectly right. Inventories are a property or an item which is held for sale. That's the perfect statement. যেটা বেসিক্যালি আমার, ওকে মাইক ডিস্টার্ব করছে, আন্ডারস্টুড। ওকে ওকে, agree. সো ইনভেন্টরি হচ্ছে যে আইটেম গুলো আমি সেল করার জন্য আইদার পারচেস করি অর প্রডিউস করি, যেটা আমার অর্ডিনারি কোর্স অফ বিজনেসে আমি বেসিক্যালি রিসেল করি। দ্যাট ইজ মাই অর্ডিনারি কোর্স অফ বিজনেস। যেমন আমি যদি ফার্নিচারের বিজনেস করি, ফার্নিচারের দোকান থাকে, আমি যদি ফার্নিচার সেল করি, দ্যাট ইজ মাই ইনভেন্টরি, দ্যাট আই উইল হ্যাভ টু অ্যাপ্লাই IS-2। আমি যদি ফর এক্সাম্পল কম্পিউটার সেল করি, কম্পিউটার কিনে আমি বিক্রি করি, অথবা কম্পিউটার আমি অ্যাসেম্বল করে বিক্রি করি, দ্যাট ইজ মাই ইনভেন্টরি, দ্যাট আই হ্যাভ টু অ্যাপ্লাই IS-2। সো যদি আমি কোনো ম্যানুফ্যাকচারিং কোনো কিছু করি, যেমন আমি যদি কোনো গার্মেন্টস প্রোডাক্ট সেল করি, সেক্ষেত্রে আমার এই গার্মেন্টস এর ফিনিশ যে প্রোডাক্টসটা, ফিনিশ যে গুডসটা, দ্যাট ইজ মাই ইনভেন্টরিজ, দ্যাট ফর দ্যাট আই হ্যাভ টু অ্যাপ্লাই IS-2। সো those are the relevant thing that you need to consider when you actually consider for applying IS-2. এখন IS-2 এর ডেফিনেশন আমরা দেখলাম, what is inventories, that is absolutely fine. Now we have to determine what are the types of inventory that we need to learn or we need to actually identify. Inventories অনেক ধরনের হয় আমরা জানি, যেমন আমরা যদি বলি ইনভেন্টরি হয় হচ্ছে র ম্যাটেরিয়ালস, ইনভেন্টরি হয় হচ্ছে আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইনভেন্টরি হয় আমার ফিনিশড গুডস, ইনভেন্টরি হয় আমার ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড টু IS-2, রিলেটেড টু ইনভেন্টরি। সো এখানে আমাদের খুব ডিটেলস আসলে SBR এর জন্য এক্সামাইন হয় না, এবং এটা খুব বেশি আসলে এক্সামাইন হয়ও না, সত্য কথা বলে। IS-2 and IS-41 খুব ফ্রিকোয়েন্টলি আসে না, বিকজ এটা এফআরএ খুব ডিটেলস এক্সামাইন হয়ে গিয়েছে। সো বাট স্টিল উই ক্যান নট এক্সপেক্ট যেটা আসবে না। সো নাও আমরা আসলে এখান থেকে একটু যাই যে আসলে এই ইনভেন্টরির ক্ষেত্রে আমাকে কতটুকু কভার করতে হবে। আমাকে মেইনলি যেটা কভার করতে হবে, দ্যাট ইজ দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি।
And what is the valuation of inventory? That is a valuation of closing inventory. And what is closing inventory? Closing inventory means unsold finished goods. মানে আমি যেই ইনভেন্টরি গুলো পারচেজ করেছি অথবা প্রোডাকশন করেছি ওভার দ্য ইয়ার, এবং যতটুকু ইনভেন্টরি আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে ছিল, সেটা আমি ইয়ার এন্ডে যতটুকু সেল করতে পারি নাই, মানে যতটুকু সেল করতে পারছি সেটা তো আমার রেভিনিউ, যতটুকু আমি সেল করতে পারি নাই, that we will sell it in next financial year, that is called our closing inventory, যেটা আমার ইয়ার এন্ডে আনসোল্ড ফিনিশ গুডস হিসাবে রয়ে যায়। ওই ইউনিট অফ ইনভেন্টরি গুলাকে আমি ভ্যালুয়েশন করব অ্যাজ পার IS2, ওইটাই বেসিক্যালি আমার IS2 এর মেইন পার্ট। তাহলে অ্যাকর্ডিং টু IS2 ইনভেন্টরি, এন্ড এই ইনভেন্টরি বলতে আমরা বুঝাচ্ছি ক্লোজিং ইনভেন্টরি, should be measured at lower of cost and net realizable value. That is the key point of IS2, and that is our main thing that we need to learn, we need to understand. There is two things, one is cost and another is net realizable value. So let me discuss with the net realizable value part at first. That is more easy to understand. What is net realizable value? We know already what is net realizable value. So it actually conveys the name net realizable value. That means আপনি আপনার ওই ইনভেন্টরিটা সেল করে, নেট কত টাকা রিয়েলাইজ করতে পারবেন। আপনি আপনার ওই ইনভেন্টরিটা সেল করে নেট কত টাকা রিয়েলাইজ করতে পারবেন, দ্যাট ইজ ইউর নেট রিয়েলাইজেবল ভ্যালু। আমি কি বুঝতে পারছি কথাটা? যে আমি আমার ওই ইনভেন্টরিটা সেল করে নেট কত টাকা, তাহলে এটা কিভাবে আসবে? আমার ওই ইনভেন্টরি সেল করে যে এস্টিমেটেড সেলিং প্রাইস, নট দ্য এক্সিস্টিং সেলিং প্রাইস, এস্টিমেটেড সেলিং প্রাইস লেস এস্টিমেটেড সেলিং এক্সপেন্স এন্ড লেস এনি কস্ট টু কমপ্লিট, মানে হচ্ছে যদি আমার ওইটা মানে কমপ্লিট করতে কস্ট হয় সেটা আমাকে বাদ দিতে হবে। মানে আমার ওইটা যদি এরকম থাকে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজে থাকে, সেটা কমপ্লিট করতে যত টাকা লাগবে সেটা প্লাস আমার এস্টিমেটেড সেলিং কস্ট, সেটা বাদ দেওয়ার পর যে খরচটা, মানে যে প্রাইসটা পাবো সেটাকে আমরা বলি নেট রিয়েলাইজেবল ভ্যালু। এন্ড হোয়াট আর দ্য কস্ট? কস্ট বলতে আমরা যেটা বুঝাই, যেই কস্টটা ওইটা বেসিক্যালি আমার পারচেজ অথবা প্রোডাকশনের সাথে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। এক কথা যদি আমি বলি, দোজ আর দ্য রিলেভেন্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট রিলেটেড টু প্রোডাকশন অফ দ্যাট। তার মানে এখানে আমার নন প্রোডাকশন কোনো কিছু ওইভাবে আসবে না, যদি না এটা আমার পার ইউনিটে অ্যাট্রিবিউট করা যায়। যেমন ধরেন অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল ওয়েস্টেজ, এগুলো আমার আসবে না, ডিস্ট্রিবিউশন কস্ট এগুলো আমার আসবে না। সো যে কস্টগুলো, যেমন ধরেন পারচেস, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, আদার প্রোডাকশন ওভারহেড, এগুলো আমার আসবে, বাট নন প্রোডাকশন কোন ওভারহেড আমার ম্যাটেরিয়ালের কস্টের সাথে ইনক্লুড হবে না। এখন এই কস্টটাকে আমরা দুইটা মেথডে মেজার করতে পারি, যদিও আগে আরো মেথড ছিল, বাট এই কস্টটাকে মেজার করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফিফো আর একটা হচ্ছে অ্যাফকো। যদিও প্রিভিয়াসলি লিফো ছিল, লাস্ট ইন ফার্স্ট আউট, বাট লিফোটা এখন আর অ্যাপ্লিকেবল না। IS2 আমাকে আর লিফো অ্যাপ্লাই করতে বলে না। সো ফিফো ফিফো কি বলে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে আপনি যখন কোন একটা ইনভেন্টরি সেল করবেন, তখন আপনি কোন ইনভেন্টরিটা সেল করবেন আগে, অথবা আপনি যখন ইনভেন্টরিটা মানে লাইক ওয়্যার হাউসের যে ইনভেন্টরিটা আপনি দিবেন, আপনি কোন ইনভেন্টরিটা আগে দিবেন? যে ইনভেন্টরিটা প্রথমে আসছে, মানে ফার্স্ট ওয়্যার হাউসে ইন হয়েছে, সেটা আপনি ফার্স্টে সেল করবেন। আর এভারেজ মানে হচ্ছে যে ইনভেন্টরি গুলো আপনি সেল করবেন, প্রত্যেকটা সেলের আগে আপনাকে একটা অ্যাভারেজ করতে হবে। দ্যাট উইল ডিপেন্ড আপনি অ্যাভারেজ কস্ট কোনটা ইউজ করছেন। অ্যাভারেজ কস্ট আবার দুই রকমের হয়, একটা হচ্ছে আমার পিরিয়ডিক অ্যাভারেজ, সেক্ষেত্রে আপনি একটা সার্টেন পিরিয়ডে এটাকে অ্যাভারেজ করবেন। আর একটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ওয়েটেড অ্যাভারেজ, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা সেলের আগে আগে আপনি এটাকে ওয়েটেড অ্যাভারেজ করবেন। সো দ্যাট ইজ দ্য থিং অফ আইডেন্টিফাইং দ্য কস্ট। সো আপনি কোনটা মেথড ইউজ করবেন, এন্ড দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। আপনাকে ফিফো ইউজ করলে ফলোইং ইয়ারে ফিফো ইউজ করতে হবে, আপনি অ্যাফকো ইউজ করলে আপনাকে ফলোইং ইয়ারে অ্যাফকো ইউজ করতে হবে। ইউ ক্যান নট চেঞ্জ ইট, রাইট? আপনাকে অফকোর্স সেটাই ইউজ করতে হবে। সো এখানে এই ছোট দুইটা অ্যাক্টিভিটি ইলাস্ট্রেশন আছে, ইউ গ্যাস ক্যান চেক ইট আউট। এটা খুব বেশি কমপ্লিকেটেড না, এটা আসলে খুব সিম্পল একটা জিনিস। রেকগনিশন এজ এন এক্সপেন্স, এখানে মানে আমাকে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে এটার ব্যাপারটা IS10 এর সাথে কিছুটা রিলেটেড হবে। আমি একটু আপনাদেরকে তাও বলে রাখি, আপনাদের মনে আছে কিনা, আমরা যখন FR পড়েছিলাম যে আমরা ইয়ার এন্ডে যখন ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করি, সে ফর এক্সাম্পল আমার ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর, সেই ক্ষেত্রে আমি যখন ইনভেন্টরি ভ্যালুয়েশন করলাম এবং আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার সময় এদের মধ্যে যদি একটা টাইম গ্যাপ থাকার কারণে সিগনিফিকেন্টলি নেট রিয়েলাইজেবল ভ্যালুটা যদি আমার
অ্যাকচুয়ালি কমে যায় আমার ক্যারিং ভ্যালুর থেকে অথবা কস্টের থেকে, তখন যেমন আমি যদি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল চিন্তা করি, আমরা ইউজুয়ালি কি জানি যে আমার কস্ট এবং নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে অফকোর্স কস্টটাই লোয়ার হবে, আমি তো আর মানে লসে আমার ইনভেন্টরি সেল করব না। সো আমি ধরলাম হচ্ছে কস্ট ছিল হচ্ছে পার ইউনিটে $10 এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু ছিল হচ্ছে $15। বাট আফটার দ্য রিপোর্টিং ডেট কোনো একটা সাবসিকুয়েন্ট ইভেন্টের কারণে, ইট কুড বি অবসোলেন্স হয়েছে, মার্কেট ডিমান্ড কমে গেছে, তখন দেখা গেছে যে ওই ইনভেন্টরিটার কস্ট তো $10, দ্যাট ইজ ফিক্সড, দ্যাট অলরেডি ইনকার্ড, বাট নেট রিয়েলাইজেবল ভ্যালু বিকেম $8। তাহলে এই যে আমি যে $10 ভ্যালুয়েশন করে আসি, বাট সেটার নেট রিয়েলাইজেবল ভ্যালু এখন আর $10 মানে $15 নাই, সেটা হয়ে গেছে এখন $8। তখন আমাকে কি করতে হবে, এই ভ্যালুটাকে রাইট অফ করতে হবে, মানে আমার ক্লোজিং ইনভেন্টরি $10 রাইট অফ করে এটাকে $8 রাইট করতে হবে, মানে $2 আমাকে রাইট অফ করে দিতে হবে, এক্সপেন্স হিসেবে বুক করতে হবে। দ্যাট ইজ কল আওয়ার recognition as an expense. So that covers actually IS-10 as well. Events after the reporting period, এটার সাথে আমার IS-10 এর একটা কানেকশন আছে, বাট দ্যাট অল নো অ্যাকচুয়ালি আমরা এটা এভাবেই করে আসছিলাম, IS-2 তেও করে আসছিলাম, এবং IS বেসিক্যালি হচ্ছে 10 এও আমাদের এই ব্যাপারটা রিলেভেন্ট ছিল, মানে আমরা আমরা এইভাবে কনসেপ্টটা চিন্তা করেছিলাম। সো আমি আবার একটু বলি যে আমি যখন ইয়ার এন্ডে মানে অ্যাট দ্য রিপোর্টিং ডেটে আমি যখন এটার ভ্যালুয়েশন করলাম, তখন অফকোর্স আমি আমার এই ভ্যালুয়েশনটা মেজার করলাম দুইটা ভ্যালুর মধ্যে, কস্ট এবং এনআরবির মধ্যে, যেটা লোয়ার। বাট মোস্ট অফ দ্য কেসে কি হবে, এনআরবিটাই লোয়ার, মানে কস্টটাই লোয়ার হবে, এনআরবিটাই হায়ার হবে। সো এটাই হয় মোস্ট অফ দ্য কেসে। বাট আমাকে রিপোর্টিং ডেটের পর যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে, তখন এটা আমাকে আবার চেক করতে হবে যে এখানে বেসিক্যালি মানে আমাদের মেইন যে পয়েন্টটা কস্ট এবং ক্যারিং ভ্যালু, সেটার মধ্যে কম্পারিজন করে দেখতে হবে যে এখন আমার কস্ট কত আসছে, যেটা সেম থাকবে, ফিক্স থাকবে। আমাকে এখন দেখতে হবে ক্যারিং ভ্যালুটা, মানে ক্যারিং ভ্যালুটা আসলে সরি নেট রিয়েলাইজেবল ভ্যালুটা, এটা কি আমার আগের অ্যামাউন্টই আছে কিনা, নাকি এটা কমে গেছে। যদি এটা আমার কস্টের বেশি থাকে, তাহলে আর আমার রাইট অফ করতে হবে না, তাহলে আমি ঠিক যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমি রাখতে পারবো। বাট যদি এটা আমার কস্টের থেকে কমে যায়, বিলো কস্ট হয়ে যায়, তখন আমাকে ওই অ্যামাউন্টটুকু রাইট অফ করে দিতে হবে, সে অ্যামাউন্টটুকু আমাকে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। দ্যাটস ইট। ওকে, তো এই জন্য IS-2 তে আসলে খুব বেশি বলার কিছু ছিল না, আর IS-41 এ খুব বেশি নতুন করে কিছু নাই। এখানে ডেফিনেশন গুলো আপনারা একটু দেখবেন, খেয়াল করে দেখেন যে ওইরকম আউটকাম আসলে স্পেসিফিক নাই SBR এ, কেননা এটা থেকে খুব একটা ওইরকম কোশ্চেন আসে না, কেননা এই জিনিসগুলা আসলে FR এ এত ডিটেলসে কভার করা হয়েছে। SBR এ এর থেকে ইম্পর্টেন্ট টপিক আছে, বিশেষ করে IFRS 15, IFRS 9, IS-19, IFRS 2, এগুলা খুব প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট স্টিল ইম্পর্টেন্ট, ভেরি রিলেভেন্ট আমাদের SBR এর জন্য, ওইগুলো আসলে বেশি দেখা যায়। ইভেন আপনারা যদি কেউ ফার্স্ট ইয়ার কোশ্চেন গুলো একটু মানে ইভালুয়েট করে দেখেন, ফার্স্ট ইয়ার কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন যে ওই পয়েন্ট গুলো আসলে বেশি আসবে, ওই পয়েন্ট গুলো আসলে বেশি আসে। ওকে, নাও the last thing, the last part is IS-41 এগ্রিকালচার। তো এখানে এগ্রিকালচারের আসলে বেসিক কিছু জিনিস আছে, যে বেসিক জিনিসগুলো আসলে আমরা এর আগেও দেখে আসছি, আমরা এর আগেও জানি, বাট কিছু কিছু জিনিস আমাদেরকে হয়তো বা রিকল করতে হবে, ডিটেলসে না গেলেও হবে। সো এগ্রিকালচারাল, এটার বেসিক্যালি হচ্ছে আমরা IS-41 এ যদি বলি, এটা মোস্টলি রিলেটেড টু প্রাইমারি ইন্ডাস্ট্রি। আমরা জানি ইন্ডাস্ট্রি তিন ধরনের হয়, প্রাইমারি ইন্ডাস্ট্রি, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে আমার সার্ভিস ইন্ডাস্ট্রি। প্রাইমারি ইন্ডাস্ট্রি মানে কি বলি আমরা, প্রাইমারি ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি হচ্ছে যারা আমার ন্যাচারাল রিসোর্সটাকে এক্সট্রাক্ট করে। যেমন ধরেন আপনি যদি বলেন যে সে ফর এক্সাম্পল আপনার গাছ থেকে কাট করা অথবা গাছ থেকে ফল এক্সট্রাক্ট করা, হারভেস্টিং করা, এটা হচ্ছে বেসিক্যালি প্রাইমারি ইন্ডাস্ট্রি কাজ। বাট আপনি যদি এখন বলেন যেমন গরু থেকে আপনি দুধ পাচ্ছেন, দ্যাট ইজ ইউর প্রাইমারি অ্যাক্টিভিটিস এর কাজ। আপনি গরু থেকে মাংস এক্সট্রাক্ট করছেন, দ্যাট ইজ ইউর প্রাইমারি অ্যাক্টিভিটিস এর কাজ। বাট আপনি যদি বলেন ওই দুধ দিয়ে আপনি হয়তো বা কোনো মিল্কশেক অথবা কোনো রেস্টুরেন্টের কাজ আপনি করছেন, চিকেন ফ্রাই সেটা আপনি বানাচ্ছেন, অথবা আপনি কাঠ থেকে আপনি ফার্নিচার বানাচ্ছেন, দ্যাটস নট পার্ট অফ IS-41।
ওকে, দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু মেক ইট স্প্লিট। তারপরে যে আপনি হারভেস্টিং করে যে এটা সেল করছেন, দ্যাট ইজ IS2, মানে আপনি যখন ওইটাকে সেল করবেন, দ্যাট ইজ আ agricultural produce. ওকে, সো এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এগ্রিকালচার IS41, দ্যাট ইজ মোস্টলি রিলেটেড টু দ্য এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, অ্যান্ড এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর রেকগনিশন কি হবে, প্রেজেন্টেশন কি হবে, ডিসক্লোজার কি হবে, and those are related to primary activities, মানে প্রাইমারি ইন্ডাস্ট্রিজ। কি কি আছে? বায়োলজিক্যাল অ্যাসেট, আমরা জানি সবগুলা, যেগুলো লিভিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। এগ্রিকালচারাল প্রডিউস মানে হচ্ছে আমার ওই বায়োলজিক্যাল অ্যাসেটের যে আউটপুটটা আমি যখন হারভেস্ট করি তখন ওইটার এগ্রিকালচারাল প্রডিউসের ভ্যালুটা কি হবে। রিলেটেড গভর্নমেন্ট গ্র্যান্ট, IS20 কথাটা আমরা এখানে একটু রিলেট করতে পারি। IS20 কথাটা এখানে কিভাবে রিলেট করতে পারি সেটা হচ্ছে IS20 যখন আমরা পড়বো আমরা একটু জানি অথবা একটু রিকল করার ট্রাই করি। ওইখানে গভর্নমেন্ট গ্র্যান্টের ওইখানে এক্সেমশনের কথা বলা ছিল, এক্সক্লুশনের কথা বলা ছিল, সেটা হচ্ছে those are related to agricultural activities, সেটা IS20 তে কভার করে না, সেটার জন্য আমাকে IS41 এ যেতে হবে। তার মানে আমার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস রিলেটেড যদি কোনো গভর্নমেন্ট আমাকে কোনো গ্র্যান্ট দেয় তাহলে এটা আমার IS41 এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী কভার করতে হবে। ওকে, এখন আসেন যে আসলে আমার বায়োলজিক্যাল অ্যাসেটের ডেফিনেশনটা কি। বায়োলজিক্যাল অ্যাসেট যেটা আমরা একটু আগে বলছিলাম যে এটা একটা লিভিং অ্যানিমেল অর প্ল্যান্ট, যেমন কোনো গাছ, কোনো অ্যানিমেল, এগুলাকে আমরা বলি বায়োলজি, এবং আমরা আসলে বায়োলজিক্যাল অ্যাসেট। বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন, বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে ওই বায়োলজিক্যাল অ্যাসেটটাকে তিনটা ভাবে ট্রান্সফরমেশন করা যায়। একটা হচ্ছে গ্রোথ, একটা হচ্ছে ডিজেনারেশন মানে আপনি রিজেনারেশন যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে প্রোডাকশন এন্ড প্রকিউশন অফ কোয়ালিটি কোয়ান্টিটিভ চেঞ্জেস ইন বায়োলজিক্যাল অ্যাসেট। মানে হচ্ছে আপনি ওই বায়োলজিক্যাল অ্যাসেট থেকে, যেমন আপনি যদি গাছের কথা বলেন, আপনি যদি সে ফর এক্সাম্পল কোন একটা মেন ঘোড়ার কথা বলেন, তাদের বয়স বাড়বে, গ্রোথ হবে, তারপর ওইটাকে আপনি সেল করে দিবেন, দ্যাট ইজ হলো বায়োলজিক্যাল গ্রোথ। ডিজেনারেশন অর রিজেনারেশন মানে রিপ্রোডাকশন, যদি আমি বলি রিপ্রোডাকশন মানে হচ্ছে ওই বায়োলজিক্যাল অ্যাসেট থেকে আপনি আরেকটা বায়োলজিক্যাল অ্যাসেট, যেমন ধরেন আপনি গরুর ক্ষেত্রে যদি বলেন তার বাছুর, অথবা ছাগলের ক্ষেত্রে যদি তার বাচ্চার কথা বলেন, সো এগুলা। আরেকটা হচ্ছে প্রোডাকশন মানে কন্টিনিউয়াস হারভেস্টিং এর মাধ্যমে, যেমন আপনি আম গাছের কথা চিন্তা করতে পারেন, অ্যাপেল ট্রির কথা চিন্তা করতে পারেন, অথবা যেমন গরু আপনার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে যেটা বেসিক্যালি হচ্ছে কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ চেঞ্জ হইলে আপনি সেল করে দিবেন, আর একটা হচ্ছে ওইটা একটা বিয়ারার বায়োলজিক্যাল অ্যাসেট হবে, মানে হচ্ছে সেখান থেকে যে দুধগুলা হবে সেটা আপনি সেল করবেন প্রতি বছর। সো দোজ আর দ্য বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। এটার ক্ষেত্রে অনেকটা আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ এগ্রিকালচার থিং থাকতে হয় আসলে। সো বায়োলজিক্যাল অ্যাসেট আমরা বললাম, বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন আমরা বললাম, এরপরে হারভেস্টিং। হারভেস্টিং বলতে আমরা যেটা বুঝাই এই যে আপনি যেমন ধান কাটার যে ব্যাপারটা এটাকে আমরা হারভেস্টিং বলি, তারপরে হচ্ছে আম গাছ থেকে আম পাড়ার যে ব্যাপারটা সেটাকে আমরা হারভেস্টিং বলি, অ্যাপেল ট্রি থেকে অ্যাপেলটা প্রতি বছর যেই কালেক্ট করা এটাকে আমরা হারভেস্টিং বলি। সো ওই পয়েন্ট অফ হারভেস্টিং এ আমরা আসলে কিভাবে করব সেটা বেসিক্যালি হচ্ছে আমার IS41 এর পার্ট। এরপর হচ্ছে কস্ট টু সেল, মানে এটা রিলেটেড টু মেজারমেন্ট, রেকগনিশন এন্ড মেজারমেন্ট অফ বায়োলজিক্যাল অ্যাসেট এন্ড বায়োলজি কি বলে এগ্রিকালচারাল প্রডিউস। সো সেই ক্ষেত্রে আপনি যখন কোন একটা বায়োলজিক্যাল অ্যাসেট অথবা এগ্রিকালচারাল প্রডিউস সেল করবেন, সেটা সেল করার সাথে আপনার কতটুকু কস্ট রিলেটেড টু সেল ইট সেটা আপনাকে আসলে এখানে ক্যালকুলেট করতে হবে। সো এখানে খেয়াল করে দেখেন আমরা মানে একটা একটা করে আসি যে বায়োলজিক্যাল অ্যাসেট, মানে বায়োলজিক্যাল অ্যাসেট আমি মেজার করব কোন ভ্যালুতে। সো অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, IS41 এর বায়োলজিক্যাল অ্যাসেট যেটাকে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করি সেটাকে আমরা অলওয়েজ অলওয়েজ মেজার করব ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। হ্যাঁ, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। আমি আবারও বলছি IS41 অনুযায়ী বায়োলজিক্যাল অ্যাসেটকে আমি মেজার করব ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এবং এখান থেকে যদি আমার কোনো গেইন অথবা লস হয় ইনিশিয়াল রেকগনিশন এবং সাবসিকুয়েন্ট রেকগনিশনের ক্ষেত্রে, সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে, তাহলে এই গেইন লসটাকে আমরা প্রফিট অ্যান্ড লসে দেখাবো। ওকে, বিকজ এটা থেকে আমরা রিয়েলাইজড গেইন অথবা লস পাই। এখন আসেন, যদি আপনি আপনার কোন একটা বায়োলজিক্যাল অ্যাসেট, যদি কোন একটা এগ্রিকালচারাল প্রডিউস মানে যেটার আপনার ফেয়ার ভ্যালু মেজার করতে পারেন না, তখন তখন আপনাকে কি করতে হবে, তখন আপনার ওই বায়োলজিক্যাল অ্যাসেটটা নর্মাল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যে মেথড কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস অ্যানি ইম্পেয়ারমেন্ট লস, সেই মেথডে যেতে হবে। তাহলে এখানে কনসেপ্টটা খুব সিম্পল, বায়োলজিক্যাল অ্যাসেট আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করব, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এবং সাবসিকুয়েন্টলি আমরা কোন ভ্যালুতে মেজার করব, ফেয়ার ভ্যালুতে, এবং এখান থেকে যদি কোনো গেইন অথবা লস হয় তাহলে এটা আমরা প্রফিট অ্যান্ড লসে দেখাবো। খেয়াল করে দেখেন এখানে এইটা একটা এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দর করে, ক্যালকুলেট দ্য ফেয়ার ভ্যালু অফ 31st December 20x, explain the increase to।
ফার্মার ওনস 102-year-old cows first January 2008, তার মানে বছরের শুরুতে, and that a fair value, কারণ fair value আছে $5,000. The fair value 2 and 3 years old animals 31st December 2008, 60 and 75, মানে হচ্ছে একটা হচ্ছে $60 আর একটা হচ্ছে $75. এখন খেয়াল করেন যে আমার ফেয়ার ভ্যালু 1 জানুয়ারিতে কত ছিল, 5,000। ইনক্রিজ ডিউ টু প্রাইস চেঞ্জ, আমার প্রাইস চেঞ্জের কারণে কতটুকু হয়েছে, ফিজিক্যাল চেঞ্জের কারণে কতটুকু হয়েছে। এখন আমার ফিজিক্যাল চেঞ্জের জন্য যতটুকু হয়েছে সেটুকু হচ্ছে আমার এই দুইটার মধ্যে যেটা ডিফারেন্স। বাট আগে আমার কত করেছিল, 50 করেছিল। আপনি যদি এটাকে ডিভাইড করে দেখেন, 5,000 ডিভাইডেড বাই 100, 50 করেছিল। একটা হচ্ছে আমার ফিজিক্যাল চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে আমার 60 থেকে এটা 75 হয়ে গেছে। আরেকটা হচ্ছে যেটা 50 to 60 হয়েছে সেটা হচ্ছে আমার ইনক্রিজ ডিউ টু প্রাইস চেঞ্জ, ফেয়ার ভ্যালু চেঞ্জের কারণে। তাহলে আমার ফেয়ার ভ্যালু চেঞ্জের কারণে টোটাল গেইন হয়েছে 1000, আর ফিজিক্যাল চেঞ্জের কারণে আমার গেইন হয়েছে 1500। এখন এই ক্ষেত্রে আমার ফেয়ার ভ্যালু ইয়ার এন্ডে কত হবে, 7,500। নাও কোশ্চেন হচ্ছে যদি আমি এই ফেয়ার ভ্যালুতে মেজার করতে না পারতাম তখন কি হতো। এই ফেয়ার ভ্যালুতে আমি যদি মেজার করতে না পারতাম তখন আলটিমেটলি এটা আমাকে কস্ট মডেলে মেজার করতে হইতো। কস্ট মডেলে মানে হচ্ছে আমি যে টাকা দিয়ে পারচেস করছিলাম, এই যে $5,000 দিয়ে, যেটি এটা ফেয়ার ভ্যালু, সরি $100, সরি 102-year-old cow, এটা প্রত্যেকটার কস্ট কত ছিল সেই অনুযায়ী আমাকে এটা মেজার করতে হবে। ওকে, এখন আসেন গেইন, ইনিশিয়াল রেকগনিশন ব্যালেন্স শুড বি ইনক্লুডেড প্রফিট অর লস, যেটা আমরা বলছিলাম যে এটা যখন আমরা অ্যারাইজ করবে তখন এটা আমার প্রফিট অ্যান্ড লসে রেকগনাইজ করতে হবে। এখন এখন আমরা এইটুকু পয়েন্ট পর্যন্ত যতটুকু কভার করলাম, দ্যাট রিলেটেড টু দ্য বায়োলজিক্যাল অ্যাসেট এগ্রিকালচারাল প্রোডিউসের রেকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। আবারও বলছি, বায়োলজিক্যাল অ্যাসেটের রেকগনিশন মেজারমেন্ট ইজ ভেরি সিম্পল, প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। এটাকে আপনাকে জাস্ট একটু মনে রাখতে হবে যে ফেয়ার ভ্যালু করবেন না কস্ট করবেন। এখানে অনেক সময় একটা কনফিউশন থাকে যে আমরা মনে করি যে এটা কস্ট মডেলে ইউজ করব, না, কস্ট মডেলে আমরা তখনই ইউজ করব যখন ফেয়ার ভ্যালুটা অ্যাভেলেবল থাকবে না। এখন আসেন যেটা আমরা নেক্সট পয়েন্ট বলছিলাম, গভর্নমেন্ট গ্র্যান্ট রিলেটেড টু বায়োলজিক্যাল অ্যাসেট। মানে আপনি যদি কোনো বায়োলজিক্যাল অ্যাসেট, মানে আপনি কোনো গরু খামার করার জন্য অথবা গরু কেনার জন্য অথবা আপনি কোনো বাগান করার জন্য যদি গভর্নমেন্ট থেকে আপনি গ্র্যান্ট পান, যেটা খুব কমন একটা জিনিস, গভর্নমেন্ট আপনাকে গ্র্যান্ট দেয় এই ধরনের পারপাসে, তখন এই গ্র্যান্টটাকে আপনি কি হিসাবে রেকর্ড করবেন, মানে আপনার এই গ্র্যান্টটাকে কোন আইএস অনুযায়ী রেকর্ড করবেন। যেটা আমরা একটু আগে বলছিলাম, এই গ্র্যান্টের ক্ষেত্রে আপনাকে IS 41 ফলো করতে হবে, নট IS 20। নর্মালি গভর্নমেন্ট গ্র্যান্টের জন্য IS 20 অ্যাপ্লিকেবল হয়, বাট এটার জন্য আমাকে IS 41 গ্র্যান্টটা রেকর্ড করতে হবে, মানে রেকগনাইজ করতে হবে, আমাকে IS 41 এখানে অ্যাপ্লাই করতে হবে। সো এটার জন্য খুব সিম্পল জিনিস, আপনাকে দেখতে হবে গ্র্যান্টটা কি কন্ডিশনাল গ্র্যান্ট নাকি আনকন্ডিশনাল গ্র্যান্ট, এটি আর কিচ্ছু না। যদি আনকন্ডিশনাল গ্র্যান্ট হয়, যদি আনকন্ডিশনাল গ্র্যান্ট হয় তাহলে ওইটাকে ইমিডিয়েটলি আপনাকে ইনকাম হিসেবে দেখাতে হবে। ওকে, ইমিডিয়েটলি আপনাদেরকে ইনকাম হিসেবে দেখাতে পারবেন যখনই গ্র্যান্টটা আপনি রিসিভ করবেন। খুব সিম্পল কথা, যখনই গ্র্যান্টটা আপনি রিসিভ করবেন তখন এটাকে আপনি ইনকাম হিসেবে দেখাবেন, বাট ওটা যদি কস্ট মডেলে রাখেন তখন এটা আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। বাট এখানে যে কথাটা বলতেছে দেখেন, an unconditional government grant relating to biological asset measured at fair value less cost to sell, হ্যাঁ, নট দ্য কস্ট মডেলে, বিকজ কস্ট মডেলের কথাটা বলছে না, কেননা কস্ট মডেলে আমাদের ইউজ করতে হয় না। বাট আমি কেন বললাম, বিকজ IS 41 এই পয়েন্টটা আছে। ওকে, অনলি হোয়েন গভর্নমেন্ট গ্র্যান্ট বিকামস রিসিভেবল, যখনই গভর্নমেন্ট গ্র্যান্ট আপনি পেয়ে যাবেন তখনই এটাকে ইনকাম হিসেবে দেখাবেন। কোন গ্র্যান্ট? আনকন্ডিশনাল গ্র্যান্ট। বা যদি কন্ডিশনাল হয়, প্লিজ, যদি এটা কন্ডিশনাল হয় তখন এটা তখনই ইনকাম হিসেবে দেখাতে পারবেন যখন এই কন্ডিশনটা মিট করবেন। খুব সিম্পল কথা, যখন কন্ডিশন পারফরম্যান্স অব্লিগেশন গুলো মিট হয় আর কি। ইয়াস, যখন আপনাকে যে কন্ডিশন দিবে, যে অব্লিগেশন গুলো দিবে, যে অব্লিগেশন আপনি মিট করবেন প্রপারলি, তখনই আপনার ডাবল এন্ট্রি হবে ব্যাংক ডেবিট ইনকাম ক্রেডিট। আদারওয়াইজ এটাকে আপনি গ্র্যান্ট হিসেবে ইনকাম হিসেবে রেকর্ড করতে পারবেন না। সিম্পল কথা। যেমন কন্ডিশন হতে পারে এরকম যে আপনি এর বাইরে কোনো অ্যাক্টিভিটিস, মানে এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এর বাইরে অন্য কোনো অ্যাক্টিভিটিস এ এঙ্গেজ থাকতে পারবেন না। দ্যাটস ইট। এরপর প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার্স, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপনাকে বায়োলজিক্যাল অ্যাসেটটা সেপারেটলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাসেট হিসেবে দেখাতে হবে, যেটা আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন IS 41 এর একটা লাইন আইটেম ছিল। আর ডিসক্লোজার হচ্ছে আপনি কোন মেথডটা ইউজ করছেন, আপনার রিকনসিলিয়েশনটা কি ক্যারিং ভ্যালু এবং ওপেনিং ব্যালেন্সের সাথে, আর আপনার গেইন অর লসটা কিভাবে ক্যালকুলেট করেছেন। দ্যাটস ইট। সো এখানে মোটামুটি ভাবে কমপ্লিকেটেড ওইরকম কিছু নাই, জাস্ট এগ্রিকালচারের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেটা ডেফিনেশন গুলা কি, বায়োলজিক্যাল অ্যাসেট কি, বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন কি, এগ্রিকালচারাল প্রোডিউস কি, বায়োলজিক্যাল অ্যাসেট আপনি কিভাবে রেকগনাইজ করবেন, কিভাবে মেজার করবেন,
এটা রিলেটেড গভর্নমেন্ট গ্র্যান্ট আপনি কিভাবে রেকগনাইজ করবেন, এন্ড প্রেজেন্টেশনটা কিরকম হবে। দোজ আর দ্য রিলেটেড থিং রিলেটেড টু দ্য, আমরা যদি চ্যাপ্টারের কথা বলি, চ্যাপ্টার 3 and 4। চ্যাপ্টার 5-এ আপনি যদি খেয়াল করেন, সরি, চ্যাপ্টার 4-এ আমাদের আর কিছু ছিল কিনা এটার বাইরে না, এই যে যেটা আমরা বলছিলাম যে ইন্টারিম রিপোর্টিং, ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা আমরা IAS 34 সেপারেট করে পড়বো। সো 3টা সেপারেট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা এখান থেকে এক্সপ্লিট করে নিলাম। সো রকি প্লিজ কিপ ইন মাইন্ড, এটা আমাকে যদি কোনো কারণে মিস আউট করে যাই, করার কথা না। IFRS 15, IFRS 5, IAS 34, obviously you have to keep me informed or remind করাই দিবেন, একটা রিমাইন্ডার দিবেন যে IFRS 15, IFRS 5 15, and IFRS 5 and IAS 34 interim financial reporting. Okay, এটা আমরা সেপারেট ভাবে করব। and the finalist conclusions that you task, এটার সামারি কুইজ এবং এটা রিলেটেড টেকনিক্যাল আর্টিকেল কি কি আছে সেটা আপনারা একটু গো থ্রু করে নেবেন। আই থিংক চারটা টেকনিক্যাল আর্টিকেল আছে দ্যাট ইজ রিলেভেন্ট টু ইউ। অ্যান্ড নেক্সট ক্লাসে তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? নেক্সট ক্লাসে আমরা মেইনলি কথা বলবো এই চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5টা আমরা শেষ করবো ইনশাআল্লাহ উইকলি, অ্যান্ড দেন চ্যাপ্টার 6। সো নেক্সট ক্লাসে তাহলে আমাদের টপিক হচ্ছে IAS 8। IAS 8 আমরা শেষ করব, আগে কমপ্লিটলি শেষ করব। শেষ করার পর দেন আমরা IAS 16 এ চলে যাব, নন কারেন্ট অ্যাসেটের IAS এ চলে যাব। এখানে অনেকগুলো IAS রিলেভেন্ট আছে, IAS 16 আছে, IAS 40 আছে, IFRS 5 আছে, IAS 38 আছে, 23 আছে, 20 আছে। সেগুলো সবগুলো ইনশাল্লাহ আমরা কভার করবো ওয়ান বাই ওয়ান। সো খুব বেশি সময় লাগার কথা না। নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ আমরা আমাদের নতুন যে চ্যাপ্টার 5, and then we will start chapter 6. Chapter 6 will take time, 2 or 3 classes. So hopefully we can complete it. So that's all for today. And now what's your task, যেটা আমরা বলছিলাম, আপনার কাজ হবে হচ্ছে এই চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর, বিশেষ করে চ্যাপ্টার 3 এর এই সামারি এন্ড কুইজটা করা এবং টেকনিক্যাল আর্টিকেল এবং এক্সপ্লেইনার ভিডিওটা দেখা। এন্ড চ্যাপ্টার 4 থেকে অবশ্যই সামারি কুইজটা করা কনক্লুশনের আগে, এবং এটার টেকনিক্যাল আর্টিকেলস গুলো একটু গো থ্রু করে ফেলা, রিড আউট করে ফেলা। এইটার বাইরে আমি এক্সপেক্ট করব যদি আপনারা একটু আপনাদের প্রিভিয়াস টপিক থেকে, আমি আপনাদেরকে কুইক রিভিশনটা দিয়ে রাখছি এখন, সেখান থেকে আপনারা কাইন্ডলি আমাদের যেই এফআর রিলেটেড যে টপিকগুলো, এফআর রিলেটেড টপিকগুলো কাইন্ডলি আপনারা একটু গো থ্রু করে আসবেন, যেহেতু আমরা নেক্সট ক্লাসের টপিকটা বলেই দিলাম কি হবে। এফআর এর জন্য যেটা রিলেভেন্ট সেটা আপনারা একটু দেখে আসবেন প্লিজ। ওকে, সো আজকের জন্য আমরা এখানেই শেষ করতে পারি ইনশাল্লাহ। সো নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ দেখা হচ্ছে। কোনো কোয়েশ্চেন্স, কোনো কোয়েরি? no sir. স্যার নেক্সট ফ্রাইডে স্যার একটু আর্লি যদি নেওয়া যায়, মানে স্যার ওই 11টার যে দিকে। মানে 11টার মধ্যে আমরা শুরু করব, ওইদিকে 12:30টায় আমরা শেষ করে দিব, এবং আপনি আমাকে জাস্ট একটু ইনফর্ম করে বের হয়ে গেলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে যদি কোনো কারণে আমাদেরকে এটা কন্টিনিউ করতে হয় আর কি। সো ডোন্ট টেক স্ট্রেস এটার জন্য। সো হ্যাঁ আমাকে হ্যাঁ আমাকে একটু জানা জাস্ট, রাখি। হ্যাঁ আমাকে জাস্ট একটু একটা ছোট রিমাইন্ডার দিলে আমি হয়তো বা 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, কোনো প্রবলেম না। আচ্ছা আচ্ছা, জি স্যার, ধন্যবাদ। ওকে, সো থ্যাংক ইউ। আমি আপনাদেরকে অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এফআর কুইক রিভিশন দ্যাট ইজ ডেভেলপড বাই মি, এটা আপনাদেরকে দিয়ে রাখলাম, যেটা রকের কাছে হোপফুলি আছে অলরেডি, বাট স্টিল আপনারা এটা ইউজ করতে পারেন ফর ইউর কুইক রিভিশন। মানে নেক্সট ক্লাসের আগে স্যার পড়ে নিব স্যার নাকি? একটু দেখে আসলেন, বিশেষ করে IAS 8টা এবং IAS 16টা যদি দেখে আসেন, তাহলে আপনিও বুঝতেছেন যে আপনার এই রিলেটেড টপিকগুলো অলমোস্ট রিলেটেড টু এফআর। সো সেক্ষেত্রে আপনার জন্য একটু হেল্প হয় আর কি। আচ্ছা স্যার, আন্ডারস্টুড। ওকে, ইয়েস স্যার, থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ।